সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। রসায়ন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি তোমাদের রসায়ন ক্লাস করাবো, রসায়নের তৃতীয় অধ্যায়, যাতে তোমরা রসায়নের তৃতীয় অধ্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারো। তো দেরি না করে চলো কম্পিউটার স্ক্রিনে। ক্লাস থেকে যে যে বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে তা হচ্ছে পদার্থ, পদার্থের বিভাজন, অণু, পরমাণু, পরমাণুর বিভাজ্যতা, স্থায়ী মৌলিক কণিকা, রাদারফোর্ডের পরমাণু মডেল বা সোলার বা সৌর মডেল, বোর পরমাণু মডেল, পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর নির্ণয়ের সহজ কৌশল, ভর সংখ্যা ও নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, পরমাণুর অরবিট বা প্রধান শক্তি স্তরের ধারণা, পরমাণু অরবিট বা উপ অরবিটাল বা উপশক্তি স্তরের ধারণা, কোয়ান্টাম সংখ্যার ধারণা, কোন অরবিটের অরবিটাল সংখ্যা কত তা নির্ণয় করা, ইলেকট্রন বিন্যাসের আউটবাউ নীতি, মৌলের ইলেকট্রন বিন্যাস করা এবং মৌলের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার। এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সে সম্পর্কেও তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। তো আমরা মনে করি যে এটা মনে করো একটা পদার্থ। এই যে বেগুনি কালারের যে চারকোনা অর্থাৎ আয়তাকার যে বস্তুটি দেখা যাচ্ছে এটাকে আমরা একটা পদার্থ ধরে নিতে পারি, কারণ পদার্থ কিন্তু যা কিছু দৃষ্টিগোচর দেখা যাচ্ছে সবকিছু প্রায় সব পদার্থ। কারণ পদার্থের সংজ্ঞা হতে আমরা জানি পদার্থ হচ্ছে সেই সব বস্তু যাদের নির্দিষ্ট আকার আকৃতি আয়তন আছে এবং অবশ্যই তাদের কিন্তু ভর থাকতে হবে। তো এই পদার্থকে ভাঙলে আমরা কি পাবো বা পদার্থের গঠনটা আসলে কেমন তা আমরা এই ভিডিওতে আস্তে আস্তে শিখতে থাকবো। তো এই পদার্থকে আমরা এর ভিতরে কি আছে অর্থাৎ পদার্থকে ভাঙলে আমরা কি পাবো সে সম্পর্কে সেটা আমরা চলো দেখে নিই। এই যে ওই সেই আয়তাকার চতুর্ভুজের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে ছোট ছোট লাল বৃত্তাকার অনেকগুলো লাল বৃত্তাকার অংশ, এগুলোকে বলা হয় অণু বা মলিকুল। অর্থাৎ এই অণু বা মলিকুল নিয়ে কিন্তু পদার্থের সৃষ্টি হয়। এখন এই মলিকুল অর্থাৎ একটা অণুকে আমরা যদি দেখি বড় করে, অর্থাৎ এই লাল বৃত্তকে আমি বড় করে দেখছি নিচে, সেখানে দেখা যাচ্ছে তার ভিতর অসংখ্য ছোট ছোট বিন্দুর মতো দেখা যাচ্ছে। এই ডট বা বিন্দুর মতো এগুলোকে আমরা মনে করতে পারি পরমাণু বা অ্যাটম। অর্থাৎ পরমাণু বা অ্যাটম মিলেই কিন্তু একটা অণু গঠিত হয়। আবার অনেকগুলো বা অসংখ্য অণু নিয়েই কিন্তু একটা পদার্থের সৃষ্টি হয়। অণু, মলিকুল এবং পরমাণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু। যৌগিক পদার্থ যেমন এখানে আমি চিত্রে দেখিয়েছি এটা পানির অণু। পানি কিন্তু একটা যৌগিক পদার্থ, কারণ যৌগিক পদার্থ হচ্ছে তারা যাদেরকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ পানিকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে, যেক্ষেত্রে হাইড্রোজেনের একটা অণু আর অক্সিজেনের একটা পরমাণু পাওয়া যাবে। এখন এই পানির অণুর ভিতরে তাহলে কি আছে? পানির অণুর ভিতরে দুই ধরনের পরমাণু পাওয়া যাচ্ছে, এক হচ্ছে হাইড্রোজেন পরমাণু আর দুই হচ্ছে অক্সিজেন পরমাণু। অণুর স্বাধীন সত্তা আছে, অর্থাৎ অণু কিন্তু একা অবস্থান করতে পারে, থাকতে পারে। যেমন পানির এই অণুটির কথা আমরা চিন্তা করি, পানির একটা অণুর চিত্র কিন্তু এরকম হবে, অর্থাৎ পানির একটা অণুর রূপ কিন্তু এরকম। তো পানির এই একটা অণু কিন্তু একা থাকতে পারে। এভাবে অসংখ্য পানির অণু পরস্পরের পাশাপাশি থেকেই কিন্তু পানির তরল রূপটা লাভ করে আর কি। পানি তরল রূপটা লাভ করবে ঠিক তখনই যখন অসংখ্য পানির অণুগুলো পরস্পরের সাথে খুব কাছাকাছি এসে হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। সেটা আমরা আস্তে আস্তে পরবর্তী অধ্যায়গুলোতে আলোচনা করব। এখন অণুর যে স্বাধীন সত্তা আছে এটা আমরা আরো দেখতে পারি, যেমন হাইড্রোজেন গ্যাসের সঙ্গে কিন্তু শুধু H2, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণু মিলেই কিন্তু একটা হাইড্রোজেন অণু গঠিত হয়। যেমন H2, এখানে হাইড্রোজেনের দুটো পরমাণু মিলে
H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের একটি অণু গঠিত হয়েছে। এই হাইড্রোজেন গ্যাসের এই অণুটি কিন্তু একা স্বাধীনভাবে থাকতে পারে। আচ্ছা, তারপর অণু ভাঙলে একাধিক পরমাণু পাওয়া যায়। এই কথাটা আমরা নিচের থেকে দেখতে পারি যে পানির এই অণুটা ভাঙলে আমরা হাইড্রোজেন অণু এবং অক্সিজেন পরমাণু পেয়েছি। আবার হাইড্রোজেন অণু ভাঙলে এভাবে H2 কে ভাঙলে দুটো হাইড্রোজেন পরমাণু পাওয়া যাবে। সুতরাং অণুর সর্বশেষ পর্যায়ে আমরা কি পাই? পরমাণু পাই। এর পাশে আমি পরমাণু সম্পর্কে বলেছি। মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে পরমাণু। মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন একটি মৌলিক অণু, কিন্তু একে ভাঙলে কিন্তু একই ধরনের পরমাণু পাওয়া যাবে, অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু পাওয়া যাবে। এই যে হাইড্রোজেনের একটা চিত্র দেখানো হয়েছে নিচে। আবার অণুকে ভাঙলে কি হবে? প্রথমে দেখা যাচ্ছে পানির অণুকে ভাঙলে একটা আমরা হাইড্রোজেন অণু পেয়েছি এবং একটি অক্সিজেন পরমাণু পেয়েছি। এই হাইড্রোজেন অণুকে ভাঙলে আবার দুটো হাইড্রোজেন পরমাণু পাওয়া যাবে। সুতরাং অণুরও সর্বশেষ ধাপ অর্থাৎ ক্ষুদ্রতম কণিকা শেষ বেলায় গিয়ে পাওয়া যাচ্ছে পরমাণুকে। পরমাণুর কিন্তু স্বাধীন সত্তা নাই, অর্থাৎ পরমাণু আমরা কখনো কিন্তু এই আকারে একা থাকতে দেখবো না আর কি। কারণ হাইড্রোজেন পরমাণু আকারে থাকতে পারে না, অবশ্যই তাকে থাকতে হলে অণু গঠন করে অণু আকারে প্রকৃতিতে থাকতে হবে। তাই এরকম ভাবে কিন্তু প্রতিটি অধাতু বা প্রতিটি পদার্থই কিন্তু অণু আকারে থাকে। যেমন পরমাণু আকারে থাকতে গেলে তার কিন্তু এভাবে কিন্তু হাইড্রোজেন অণু আকারে আছে, অণু গঠন করার পরই কিন্তু সেটি প্রকৃতিতে থাকতে পারছে, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু আমরা এইভাবে দেখবো না। অধাতুগুলো সাধারণত অণু গঠন করে এভাবে অবস্থান করে, কিন্তু এর ভিতরে ব্যতিক্রম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো। তারা কিন্তু এক পরমাণু, অর্থাৎ তারা কিন্তু অণু গঠন করে না, সেটা হচ্ছে ব্যতিক্রম। আমরা পরবর্তীতে চতুর্থ অধ্যায়ে গিয়ে ওই নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে আরো ডিটেল জানতে পারবো আর কি। এখন পরবর্তীতে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে একাধিক পরমাণু নিয়ে অণু গঠিত হয়। হ্যাঁ, একাধিক পরমাণু নিয়ে অণু গঠিত হয়। যেমন হাইড্রোজেন একটা পরমাণু এবং এই হাইড্রোজেন আরেকটা পরমাণু, তাহলে একের অধিক পরমাণু নিয়ে কিন্তু একটি অণু গঠিত হয়েছে। পরমাণু বিক্রিয়াতে অংশগ্রহণ করে। পরমাণু কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে, অণু কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। অর্থাৎ অণু ভেঙে যাওয়ার পরে যে পরমাণুগুলো পাওয়া যায় এরাই কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে। আমরা যখন বিক্রিয়া শিখবো, রাসায়নিক বিক্রিয়া খুব টেকনিক্যাল ভাবে মেকানিজমের মাধ্যমে বিক্রিয়া শিখবো, তাহলে কিন্তু আমরা বিক্রিয়া মুখস্থ না করে শুধুমাত্র মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে কৌশলগতভাবে প্রত্যেকটি বিক্রিয়া মনে রাখতে পারবো এবং খুব দ্রুত করতে পারবো সেগুলো সমাধান। আচ্ছা, তা বিক্রিয়াতে কিন্তু এই পরমাণু অবস্থান করে, অর্থাৎ অণু বিক্রিয়াতে যদি আমরা অণু ব্যবহার করি, সেক্ষেত্রে বিক্রিয়া যখন শুরু হয় তখন সেই অণুগুলো পরমাণুতে বিশ্লিষ্ট হয়েই কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে এবং বিক্রিয়া ঘটায়। তাই এখানে বলা হয়েছে যে পরমাণু বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তোমরা এখানে ক্যালসিয়াম কার্বনেটের একটি অণু দেখতে পাচ্ছ, যার ভিতরে কয়টি পরমাণু আছে তোমরা কি বলতে পারবে? এখানে ক্যালসিয়াম কার্বনেটের অণুতে পরমাণুর সংখ্যা কিন্তু একের অধিক রয়েছে। এখন ক্যালসিয়াম কার্বনেটের একটি অণুর গঠন কিন্তু এই টোটালটা, অর্থাৎ এখানে গাঠনিক সংকেতের মাধ্যমে আমরা বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরে কয়টি পরমাণু বিদ্যমান। ক্যালসিয়াম, তার সাথে কার্বন, অর্থাৎ একটা কার্বনের সাথে এখানে বন্ধন গঠিত হয়েছে এই কয়টি পরমাণু। সেক্ষেত্রে ক্যালসিয়াম আছে একটি, কার্বন আছে একটি এবং অক্সিজেন আছে তিনটি। তো এভাবে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট অণুটি গঠিত হয়েছে। এবার আমরা দেখি পদার্থকে বিশ্লেষণ করলে বা বিভাজ্য করলে বা ভেঙে ফেললে সেগুলো, অর্থাৎ সেই পদার্থটি কত ক্ষুদ্রতম অংশে পরিণত হতে পারে তা আমরা খেয়াল করি। বিভিন্ন বিজ্ঞানী প্রাচীনকাল থেকে এই পদার্থের ক্ষুদ্রতম কণিকা সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছে। তোমরা বইতে দ্বিতীয় অধ্যায়ে একটু পড়লেই সেগুলো জানতে পারবে। তো পদার্থকে
আমরা বর্তমান অবস্থায় এসে জানতে পারছি যে পদার্থ ভাঙলে কত ক্ষুদ্রতম অংশগুলো পাওয়া যায় কি কি সেগুলো সম্পর্কে, কিন্তু প্রাচীনকালে এতটুকু ধারণা কিন্তু স্পষ্ট ছিল না। পদার্থকে ভাঙলে আমরা প্রাথমিকভাবে পাই হচ্ছে অণু, অর্থাৎ পদার্থ বা ম্যাটারকে ভাঙলে অণু বা মলিকুল পাবো। অণু বা মলিকুলকে ভাঙলে আরো ক্ষুদ্রতম পরম অণু অর্থাৎ পরমাণু, যাকে ইংরেজিতে বলে অ্যাটম, এটা পাবো। এবং অ্যাটম ভাঙলে স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা এবং কম্পোজিট কণিকা পেতে পারি। তবে অবশ্যই স্থায়ী মৌলিক কণিকা প্রত্যেকটি পরমাণুর ভিতরে থাকবে, এজন্য একে বলা হয়েছে স্থায়ী মৌলিক কণিকা। আর অস্থায়ী মৌলিক কণিকা বা কম্পোজিট কণিকা এটা থাকতেও পারে, নাও পারে। এখন স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে আমি আলোচনা করব, কারণ স্থায়ী মৌলিক কণিকা নিয়েই কিন্তু নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আর কি স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে শুধুমাত্র, এবং অন্যান্যগুলো সম্পর্কে উচ্চতর ক্লাসে গিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো নবম দশম শ্রেণীর উপযোগী করে আমি সাধারণত এই ক্লাসগুলো নিয়ে থাকি। এখন স্থায়ী মৌলিক কণিকা অবশ্যই কিন্তু পরমাণু ভিতরে থাকবে, অর্থাৎ পরমাণুকে ভাঙলে কিছু পাই আর না পাই আমরা এই তিনটা কণিকা অবশ্যই পাবো। সেগুলো হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। অন্যদিকে অস্থায়ী মৌলিক কণিকাগুলো কিন্তু পরমাণুতে থাকতেও পারে, নাও পারে। এগুলো হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা, নিউট্রিনো, পজিট্রন, মেসন, ফার্মিয়ন, এভাবে আরো অনেক কিছুই আছে অস্থায়ী মৌলিক কণিকার ভিতর। এখন স্থায়ী মৌলিক কণিকায় আমরা চলে যাই। স্থায়ী মৌলিক কণিকার তাহলে কয়টা আমরা পেলাম? স্থায়ী মৌলিক কণিকাকে তিনটা, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তো একটা পরমাণু যদি আমরা এরকম বৃত্তাকার ভাবে দেখি, তাহলে তার কেন্দ্র এরকম, অর্থাৎ কেন্দ্র থাকবে একেবারে ভিতরে, যাকে আমরা কেন্দ্রিকা বলতে পারি এবং ইংরেজি বলতে পারি নিউক্লিয়াস। তো এই কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বা কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। তিনটি স্থায়ী মৌলিক কণিকার দুটি হচ্ছে প্রোটন আর নিউট্রন, তারা কিন্তু কেন্দ্রে অবস্থান করবে, এবং অন্যটি হচ্ছে ইলেকট্রন, তারা এই পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে দিয়ে এভাবে ঘুরতে থাকবে। এখন আমি তোমাদের এই কেমন ভাবে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে আমি সেটি দেখাচ্ছি। এখানে কিন্তু একটি লিথিয়ামের অর্থাৎ লিথিয়াম মৌলের গঠন দেখানো হয়েছে, যেক্ষেত্রে নিউক্লিয়াসে কিন্তু প্রোটন আছে আর নিউট্রন আছে এবং বাইরে দিয়ে কিন্তু ইলেকট্রন ঘুরছে। এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে, যতগুলো প্রোটন থাকবে পরমাণুর কোনো মৌলের বা কোনো মৌলের পরমাণুর ক্ষেত্রে যে কয়টি প্রোটন বা পারমাণবিক সংখ্যা থেকে কিন্তু প্রোটন নির্ণয় করতে হয়। তো যে কয়টি প্রোটন থাকবে ঠিক সে কয়টি কিন্তু ইলেকট্রন বাইরে দিয়ে ঘুরতে থাকবে। এখন এখানে নিউক্লিয়াসে প্রোটন আছে কিন্তু তিনটি, নীল বল দিয়ে যেগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে প্রোটন, এবং বাইরে দিয়ে যে ধূসর বলগুলো ঘুরছে এগুলো হলো ইলেকট্রন। তাহলে তিনটে ভিতরে নীল প্রোটন আছে এবং বাইরে ধূসর তিনটি ইলেকট্রন আছে সমসংখ্যা। আর নিউটনের সংখ্যাটা একটু অন্যভাবে নির্ণয় করতে হয়, আমরা আস্তে আস্তে সেগুলো শিখবো এই ভিডিওতেই, কিন্তু সেগুলো আমরা দেখবো যে কিভাবে নিউটন নির্ণয় করতে হয়। এখন নিউটনের সংখ্যা এখানে দেখা যাচ্ছে 4। তো নিউটন কোনগুলো? এই লাল বলগুলো হলো নিউটন। লাল বলগুলো এখানে সংখ্যা দেখা যাচ্ছে, লাল বলগুলো আছে কয়টি? 4টি। তো এভাবে প্রোটন আর নিউট্রন কিন্তু কেন্দ্রে অবস্থান করে, আর এই নিউক্লিয়াস কিন্তু গঠিত হয়েছে এই প্রোটন আর নিউট্রন নিয়ে। তো প্রোটন আর নিউট্রনের এই পুঞ্জীভূত অবস্থা, এটাই হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারপাশ দিয়ে কিন্তু ইলেকট্রন ঘুরতে থাকে একটি পরমাণুতে। প্রোটন সম্পর্কে আমরা ধারণা নিই। প্রোটন হচ্ছে পরমাণুর ধনাত্মক স্থায়ী মৌলিক কণিকা। এই প্রোটন কিন্তু আবিষ্কার করেছিলেন এই ব্যক্তি, এনার নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড, যিনি একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এবং খুব বড় মাপের একজন বিজ্ঞানী ছিলেন উনি। ওনার দ্বারাই কিন্তু প্রোটন আবিষ্কৃত হয়। তার একটি ঘটনা আছে, আমরা একটু পরে সেটি শেয়ার করব তোমাদের সাথে। আমি প্রোটন এর প্রতীক হচ্ছে H+ অথবা P। H+ অর্থাৎ হাইড্রোজেন প্লাস। এটা কেন হলো প্রোটনের প্রতীক? এটা হচ্ছে এই জন্য হয়েছে যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, সুতরাং এর প্রোটন সংখ্যা 1 এবং এর চারপাশ দিয়ে ঘুরতে থাকে, এর নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে একটি ইলেকট্রন। এই একটি ইলেকট্রন আর একটি প্রোটন নিয়েই কিন্তু হাইড্রোজেনের গঠন। হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। তো হাইড্রোজেন থেকে যদি আমরা ওই একটি ইলেকট্রন সরিয়ে নিই, তাহলে শুধুমাত্র একটি প্রোটন থাকে, যার কারণে আমরা ওই অবস্থাকে আমরা চিহ্নিত করি H+ দিয়ে বা হাইড্রোজেন আয়ন দিয়ে, যার জন্য
এই হাইড্রোজেন আয়নে কোনো প্রোটন ছাড়া কোনো ইলেকট্রন বা নিউট্রন থাকে না, সুতরাং আমরা এই হাইড্রোজেন প্লাসকেই প্রোটনের প্রতীক হিসেবে চিহ্নিত করে নিয়েছি। এর ভর হচ্ছে এমপি, মাস অফ প্রোটন 1.674 × 10⁻⁻24 গ্রাম। গ্রাম এককে এটি, এবং কেজি এককে যদি প্রকাশ করা হয় তাহলে এই গ্রামকে 1000 দিয়ে ভাগ করতে হয়, এবং সূচকের নিয়ম অনুসারে সেক্ষেত্রে দেখা যায় যে 1.674 × 10⁻⁻27 কিলোগ্রামে এসে দাঁড়িয়েছে। প্রোটনের আধান বা চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব হচ্ছে একজন পদার্থবিজ্ঞানী যার নাম হচ্ছে পুরো নাম সি এ কুলম্ব। তিনি হচ্ছে আধান বা চার্জের সম্পর্কে অনেক কিছু গবেষণা করে গেছেন এবং কিছু সূত্র দিয়ে গেছিলেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ চার্জ বা আধানের এককের নাম রাখা হয় কুলম্ব। এর সংক্ষিপ্ত প্রকাশ হচ্ছে সি। এখন একটা জিনিস খেয়াল করো যে প্রোটনের যে ভর, এই ভরের সাথে কিন্তু নিউট্রনের ভরের মিল আছে, শুধুমাত্র এই 4-এর জায়গায় একটা 5 বসাই দিতে হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ কিন্তু সমান, শুধুমাত্র প্রোটনের চার্জের আগে কোনো চিহ্ন আমরা বসাইনি। চিহ্ন যেহেতু কোনো বসাইনি, তার মানে এটার চিহ্ন হচ্ছে পজিটিভ। তাহলে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, এবং যে কারণে এখানে বলা হয়েছে যে পরমাণু ধনাত্মক স্থায়ী মৌলিক কণিকা। আর ইলেকট্রনের ক্ষেত্রে শুধুমাত্র এই সংখ্যার আগে একটি মাইনাস চিহ্ন বসিয়ে দিলেই হবে। নিউট্রন, পরমাণুর চার্জ নিরপেক্ষ স্থায়ী মৌলিক কণিকা কিন্তু নিউট্রন। নিউটন আবিষ্কার করছিলেন রাদারফোর্ডের ছাত্র মিস্টার চ্যাডউইক 1932 সালে। এর প্রতীক হচ্ছে এন। এর ভর মাস অফ নিউটন। এই যে শুধুমাত্র প্রোটনের যে ভরটি ছিল সেইখানে শুধুমাত্র এইখানে ছিল 4, সেখানে আমরা 5 বসিয়ে দিয়ে কিন্তু নিউটনের ভরটা খুব সহজে মনে রাখতে পারি। এর আধান বা চার্জ হচ্ছে 0। যখন রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন তার কিছুকাল পরে কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয়। এখন ইলেকট্রন আবিষ্কার হওয়ার পর রাদারফোর্ড এটা বলছিলেন যে প্রোটন হচ্ছে পজিটিভ বা ধনাত্মক মৌলিক কণিকা এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ মৌলিক কণিকা। তাহলে অবশ্যই প্রোটন এবং নিউট্রনের মাঝে চার্জ নিরপেক্ষ এক ধরনের কণিকা অবশ্যই থাকবে। তার এই ভবিষ্যৎবাণীর কথা মাথায় রেখে বা চিন্তা করে তার এই ছাত্র মিস্টার চ্যাডউইক তেমন কোনো কণিকার সন্ধানে আর কি গবেষণায় লিপ্ত হন, এবং একসময় গিয়ে 1932 সালের দিকে তিনি নিউটন আবিষ্কার করতে সমর্থ হন। ইলেকট্রন হচ্ছে পরমাণুর ঋণাত্মক মৌলিক কণিকা। এর আবিষ্কারক হলেন মিস্টার জে জে থমসন। এই ইলেকট্রন হচ্ছে যেহেতু ঋণাত্মক মৌলিক কণিকা, তাই আমরা এর প্রতীক ই মাইনাস লিখি। ইলেকট্রনের ভর হচ্ছে এমই, মাস অফ ইলেকট্রন। এটি একটু ভিন্ন রকম প্রোটন এবং নিউট্রন থেকে। এই ইলেকট্রনের ভর কিন্তু অত্যন্ত কম, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন থেকেও অনেক অনেক গুণ কম। 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। একে যদি আমরা কেজি এককে রূপান্তর করতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ দিব। সেক্ষেত্রে সূচকের নিয়ম অনুসারে গিয়ে এটা দাঁড়াবে যে 9.11 ইন্টু 10⁻⁻31 কিলোগ্রাম এটিতে। আচ্ছা, ইলেকট্রনের আধান বা চার্জ হচ্ছে প্রোটনের আধান আর ইলেকট্রনের আধান একেবারেই হুবহু সবকিছুই ঠিক থাকবে, শুধুমাত্র আগে একটা মাইনাস বসিয়ে দিতে হবে, অর্থাৎ -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এখন এইগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো অবজেক্টিভ বা এমনি প্রশ্নে তোমাকে কখনো কখনো ব্যবহার করা লাগতে পারে। পরে নিচে পরে শব্দটি আমি র দিয়ে প্রতিস্থাপন করেছি। রে শব্দটা ডয় শূন্য র না দিয়ে আমরা বয় শূন্য র ব্যবহার করব আমাদের নিজেদের স্বার্থের জন্য। তো ইট পরে নিচে এটা দিয়ে আমরা সাধারণত কি করব, যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কার কে আবিষ্কার করছিলেন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেটা মনে রাখতে পারবো। ইটে হচ্ছে ইলেকট্রন, টতে হচ্ছে থমসন, অর্থাৎ ইলেকট্রন থমসন সাহেব আবিষ্কার করেন। পোয়াতে হচ্ছে প্রোটন এবং রেতে হচ্ছে রাদারফোর্ড, অর্থাৎ প্রোটন রাদারফোর্ড আবিষ্কার করেন। নিতে হচ্ছে নিউট্রন এবং চেতে হচ্ছে
চ্যাডউইক, অর্থাৎ নিউটন আবিষ্কার করেন মিস্টার চ্যাডউইক। এখন ইলেকট্রন আবিষ্কার হয়েছিল 1919 সালের দিকে এবং প্রোটন আবিষ্কার হয়েছিল 1911 সালের দিকে, অর্থাৎ প্রথমেই কিন্তু প্রোটন আবিষ্কার হয়, তারপর ইলেকট্রন। আর নিউটন আবিষ্কার হয় 1932 সালে। রাদারফোর্ডের স্বর্ণপদ এক্সপেরিমেন্ট, প্রোটন এবং নিউক্লিয়াস বা কেন্দ্রিকা আবিষ্কারের গল্প। সেই গল্পটি ছিল এরকম যে বিজ্ঞানী রাদারফোর্ড তার দুজন ছাত্রকে কিন্তু এই এক্সপেরিমেন্ট করার জন্য বসিয়ে দিয়েছিলেন। তাদের শুধু দায়িত্ব ছিল যে আলফা রশ্মিকে একটা সোনার পাতের ভিতর দিয়ে প্রবেশ করানো এবং কতগুলো রশ্মি কিভাবে অতিক্রম করছে এই সোনার পাতটাকে সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করা এবং কখন কি ঘটছে সেটা রাদারফোর্ড সাহেবকে ইনফর্ম করা। তো আমরা দেখতে পাচ্ছি আলফা রশ্মিটা এখান থেকে যাচ্ছে এবং একটা গোল্ড ফয়েল বা সোনার পাতের ভিতর দিয়ে সেটা প্রবেশ করছে। তো এই সোনার পাতকে আমরা যদি খুব আণুবীক্ষণিক ভাবে দেখি তাহলে ওর ভিতরে এরকম একটা গঠন দেখতে পারবো, এই যেখানে এই বল গোল গোল যে সোনালী কালারের বলগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটি হলো সোনার পরমাণু এবং এর ভিতরে যে বিন্দুগুলো দেখা যাচ্ছে লাল লাল এগুলো হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ সোনার একটা পরমাণুর ভিতরে তার নিউক্লিয়াস দেখানো হচ্ছে। এখানে অসংখ্য পরমাণু আছে এবং অসংখ্য নিউক্লিয়াস আছে। এখন আলফা রেটা কোথা থেকে যাচ্ছে? আলফা রেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল থেকে আমরা নিঃসৃত করতে পারি। তো উনি এখানে একটা তেজস্ক্রিয় মৌল বিশেষ উপায়ে সীসার ব্লকের ভিতর রেখে তারপর নির্দিষ্ট দিকে প্রবাহিত করছিলেন আলফা রশ্মিগুলোকে। যখন আলফা রশ্মি প্রবেশ করে তখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ আলফা রশ্মিগুলোই কিন্তু সোনার পাতের এই অণুগুলোর ভিতর দিয়ে অতিক্রম করে অপর পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। আলফা রশ্মিগুলো কিন্তু ধনাত্মক চার্জগ্রস্ত, অর্থাৎ পজিটিভ আধানধর্মী। এখন এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু আলফা রশ্মি কিন্তু এই যে বাঁক নিয়ে বেঁকে এদিকে চলে গেছে, এর নিচেরটা দেখা যাচ্ছে আবার এদিকে চলে গেছে। এর কারণ হচ্ছে এমন কিছু দ্বারা এরা আকর্ষিত হচ্ছে যে এরা এই রশ্মিগুলোর সোজা পথ থেকে বিচ্যুত হয়ে একদিকে বেঁকে যেতে বাধ্য হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই একটা রশ্মি কিন্তু একেবারে নিউক্লিয়াসে আঘাত করে আবার পিছন দিকে ফিরে আসছে। এর কারণ হচ্ছে নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জগ্রস্ত হওয়ায় আলফা রশ্মিও যেহেতু ধনাত্মক চার্জগ্রস্ত তাই পরস্পরকে বিকর্ষিত করবে, যার কারণে কিন্তু একটা রশ্মি এই পিছন দিকে আবার ফিরে আসছে। আমরা বড় করে চিত্রটি দেখি যে আলফা রশ্মিগুলো যখন একটা পরমাণুর ভিতর দিয়ে অতিক্রম করানো হচ্ছিল তখন বেশিরভাগ আলফা রশ্মিগুলো কিন্তু পরমাণুর ভিতর দিয়ে বাইরে বেরোয় আসছে, অর্থাৎ এই পাশ থেকে এ পাশে চলে আসছিল। কিন্তু হাজার হাজার আলফা রশ্মির ভিতরে দেখা যাচ্ছে যে একটা রশ্মি কেবলমাত্র এই যে আবার পূর্বের জায়গায় ফিরে আসছে। এর কারণ হচ্ছে যে নিউক্লিয়াসটা অত্যন্ত ছোট এবং পরমাণুর বেশিরভাগ জায়গা কিন্তু ফাঁকা, যেসব জায়গা দিয়ে আলফা রশ্মি নির্দ্বিধায় নির্বিঘ্নে কিন্তু পরমাণুটিকে অতিক্রম করে চলে যাচ্ছে। আর যখনই কেবলমাত্র সোজাসুজি নিউক্লিয়াসের দিকে যাচ্ছে অর্থাৎ কেন্দ্র দিয়ে যে রশ্মিগুলো যাচ্ছিল সেগুলো কিন্তু শুধুমাত্র ব্যাক করছিল। আর এখানে এই যে নীল বাবলগুলো বা বলগুলো এগুলো হলো ইলেকট্রনগুলো এই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু পরিভ্রমণ করতে থাকে। এর থেকে রাদারফোর্ড যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তা হচ্ছে পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত, যার কারণে কিন্তু হাজার হাজার রশ্মির ভিতরে কয়েকটা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত আধানকে নিউক্লিয়াসকে বিকর্ষিত করে কিন্তু আবার পূর্বের জায়গায় ফিরে আসছিল বা আগের দিকে। পরমাণুর বেশিরভাগ অঞ্চলে কিন্তু ফাঁকা, যেহেতু পরমাণুর বেশিরভাগ অঞ্চলই ফাঁকা তাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ আলফা রশ্মি কিন্তু এই সাইড দিয়ে বেরিয়ে অর্থাৎ এ সাইড থেকে ঢুকছে আর এই পাশ থেকে বেরিয়ে আসছে। পরমাণুর সমস্ত ভর বহন করে কেন্দ্র বা নিউক্লিয়াস। এই যে পরমাণু, যে হলুদ বাবলগুলো বা সোনালী কালারের বাবলগুলো এগুলো একটা পরমাণু, এর তুলনায় কিন্তু এই নিউক্লিয়াসের আকার অত্যন্ত নগণ্য এবং এই নিউক্লিয়াসই কিন্তু এর সমস্ত ভরটা বহন করে, কারণ সমস্ত ভরই কিন্তু নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, অর্থাৎ প্রোটন আর নিউট্রনের ভর, আর ইলেকট্রনের ভর অত্যন্ত কম যা আসলে ধরার ভিতরে না। তো রাদারফোর্ড এভাবেই কিন্তু নিউক্লিয়াস সম্পর্কে ধারণা লাভ করছিলেন যে নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং তার আকৃতিও অত্যন্ত ক্ষুদ্র। তাও তিনি এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ পেয়েছিলেন, কারণ বেশিরভাগ ফাঁকা জায়গা দিয়ে ইলেকট্রনগুলো
পরমাণুর হিলিয়াম নিউক্লিয়াসগুলো, হিলিয়াম কণাগুলো বেরিয়ে আসছিল। আর এর থেকে প্রমাণ করা হয়েছিল যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, তাহলে নিউক্লিয়াস নিশ্চয়ই খুব স্বল্প পরিসরে অর্থাৎ খুব কম জায়গা জুড়ে অবস্থান করছে এবং সেটা একেবারে ভিতরের দিকে। রাদারফোর্ডের পরমাণু মডেল বা সৌর বা সোলার মডেল। সোলার মডেল বলা হচ্ছে এর কারণ আমাদের সৌরজগতের সাথে কিন্তু রাদারফোর্ড এই মডেলটা তুলনা করেছিলেন। সৌরজগতে যেমন সূর্য, এটা হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে গ্রহগুলো পরিভ্রমণ করছে, তাই না? তো এই রাদারফোর্ডও ঠিক এই সোলার বা সৌরজগতের সাথে কিন্তু তার মডেলটিকে তুলনা করেছিলেন, যার কারণে একে বলা হয় সৌর মডেল বা সোলার মডেল। এখানে বলা হয়েছিল যে সৌরজগতে যেমন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তেমনি পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। এখানে দেখা যাচ্ছে যে সূর্য তাকে কেন্দ্র করে কিন্তু গ্রহগুলো অনবরত ঘুরে চলেছে। ঠিক একইভাবে সূর্যের জায়গায় আমরা বলবো যে নিউক্লিয়াস এবং গ্রহগুলোর জায়গায় বলবো ইলেকট্রন, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, ঠিক যেমন ভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে। পরমাণুর কেন্দ্র তথা নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এদের মধ্যকার এক ধরনের আকর্ষণের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যেমনটি গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে। দেখা যাচ্ছে সূর্যকে কেন্দ্র করে চারদিক থেকে গ্রহগুলো কিন্তু ঘুরে চলেছে। ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন নিউক্লিয়াস কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, যা কিন্তু রাদারফোর্ড স্বর্ণপাত পরীক্ষণ থেকে আর কি দেখছিলেন যে একটু আগে আমরা যেটা দেখলাম যে স্বর্ণপাত পরীক্ষা থেকে রাদারফোর্ড দেখছিলেন যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। এরা কিন্তু পরস্পর বিপরীত চার্জযুক্ত হওয়া সত্ত্বেও কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। তিনি তার দ্বিতীয় স্বীকার্য এটি বলেছেন। পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে ঠিক সমসংখ্যক ইলেকট্রন বাইরে থেকে ঘুরতে থাকে। আমরা এই লিথিয়াম পরমাণুর এই মডেলটিকে দেখতে পারি যে লিথিয়ামের প্রোটন আছে 3টি, অর্থাৎ কেন্দ্রে দেখা যাচ্ছে এই যে নীল বল আছে কয়টি? 3টি। এটা হচ্ছে প্রোটন, লিথিয়ামের প্রোটন 3টা, আর ঠিক বাইরে দিয়ে কিন্তু ইলেকট্রন ঘুরছে, অর্থাৎ ধূসর রঙের এই যে বল 3টা। সুতরাং আমরা বলতে পারি যে এখানে যে লিথিয়াম পরমাণুর সমসংখ্যক ইলেকট্রন এবং প্রোটন রয়েছে। তাহলে 3 নাম্বার এই পয়েন্টটিতে বলছে সেই একই কথা যে পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে ঠিক সমসংখ্যক ইলেকট্রন বাইরে দিয়ে ঘুরতে থাকে। পরমাণুর কেন্দ্র অতি ক্ষুদ্র, যা নিউক্লিয়াস নামে পরিচিত। সমস্ত পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার অত্যন্ত নগণ্য, যা আমরা কিন্তু আগের স্বর্ণপাত পরীক্ষা থেকে দেখেছি। পরমাণুর সমস্ত ভরই নিউক্লিয়াস বহন করে। এটা আমরা স্বর্ণপাত পরীক্ষা থেকে আর কি ওইখানে কিন্তু আমরা বলছিলাম যে পরমাণুর সমস্ত ভরই নিউক্লিয়াস বহন করে, অর্থাৎ কেন্দ্র সমস্ত ভরটাই কিন্তু বহন করে থাকে। কারণ ইলেকট্রন তো বাইরে দিয়ে ঘুরতে থাকে আর বাইরের অঞ্চলটা হচ্ছে ফাঁকা সাধারণত, এবং ইলেকট্রনের ভর হচ্ছে অত্যন্ত কম, 9.11 into 10⁻³ কেজি। এটা অত্যন্ত কম পরিমাণ, যার কারণে একটা পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন থাকে সেই প্রোটন এবং নিউট্রনের মোট যে ভর সেটাই কিন্তু সেই পরমাণুর ভর হিসেবে গণ্য হয়। রাদারফোর্ডের এই যে মডেলটি আমরা তখন আলোচনা করলাম, এই মডেলে কিন্তু কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল। পরবর্তীতে সেগুলো কিন্তু সংশোধিত করে অন্যান্য বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে আরো পরমাণুর মডেল দিয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড় করিয়েছেন। কিন্তু তারপরও রাদারফোর্ডের এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই মডেলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানের জন্য, কারণ রাদারফোর্ডের এই সৌর মডেলের উপরই কিন্তু ভিত্তি করে বাকিগুলো বা এতদূর পর্যন্ত বিজ্ঞানীরা অগ্রসর হতে পেরেছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি সেটা হচ্ছে যে ইলেকট্রন ঘূর্ণনের জন্য কক্ষপথের আকার, আকৃতি, ব্যাসার্ধ সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি, অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াস চারপাশ দিয়ে কিভাবে ঘুরবে। যেমন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে নির্দিষ্ট পথে কিন্তু ইলেকট্রন ঘুরছে, একটা পথ, তারপর তার পাশে এই আরেকটা পথ, এরকম। কিন্তু এই পথের ধারণাটা কিন্তু রাদারফোর্ড দিয়ে যাননি বা দিতে পারেননি তখন। সৌরজগতের সূর্য ও গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ সূর্য
এবং এই যে গ্রহগুলো সূর্যের চারপাশ দিয়ে ঘুরছে এরা কিন্তু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এরা কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক এরকম কোনোটাই কিন্তু নেই, তারপরেও এরা কিন্তু ঘুরে চলেছে। আবার ইলেকট্রন আর নিউক্লিয়াস এরা কিন্তু সম্পূর্ণ বিপরীত চার্জযুক্ত, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জগ্রস্ত আর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জগ্রস্ত। তাই এদিকে দেখছি আমরা এরা হলো চার্জযুক্ত কণিকা আর এরা কিন্তু চার্জযুক্ত নয়, অর্থাৎ এই সূর্য এবং গ্রহগুলো কিন্তু চার্জযুক্ত নয়। তাহলে চার্জযুক্ত কোনো কিছুর সাথে চার্জবিহীন কোনো কিছু তুলনা করা আসলে তুলনা করা যায় না, এই তুলনাটা হচ্ছে অসামঞ্জস্য। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে কিভাবে ইলেকট্রন ঘুরবে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। অর্থাৎ রাদারফোর্ডের মডেলে যেমন পরমাণুর কক্ষপথ অর্থাৎ ইলেকট্রন ঘোরার পথ সম্পর্কে যেমন ধারণা দেওয়া হয়নি, তেমনি একাধিক ইলেকট্রন থাকলে কোনো পরমাণুতে তার ক্ষেত্রে মডেলটি কি রকম হবে সে সম্পর্কে তিনি কোনো ধারণা দিয়ে যাননি। অর্থাৎ আমরা যদি বলি যে সোডিয়ামের পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু 11, তাহলে এর 11টি ইলেকট্রন কিভাবে ঘুরবে সে সম্পর্কে তার ওই পরমাণু মডেলটি কোনো ব্যাখ্যা দিতে পারে না। একের অধিক এই যে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ইলেকট্রন সমূহ ক্রমাগত শক্তি হারাতে থাকে। তাহলে কি হচ্ছে যে ইলেকট্রন যদি ঋণাত্মক চার্জগ্রস্ত হয় এবং এই যে চিত্র দেখা যাচ্ছে যে কেন্দ্র বা নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জগ্রস্ত আর বাইরে ইলেকট্রন ঋণাত্মক চার্জগ্রস্ত, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন যদি তাকে পরিভ্রমণ করতে থাকে অর্থাৎ ঘুরতে থাকে, তাহলে ইলেকট্রন ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং নিচের দিকে যেতে থাকবে। এভাবে ঘুরতে ঘুরতে কিন্তু সেই ঋণাত্মক ইলেকট্রন কিন্তু ধনাত্মক নিউক্লিয়াসের সাথে গিয়ে মিশে যাবে, অর্থাৎ একীভূত হয়ে যাবে। আর তাই যদি হয় তাহলে কিন্তু পরমাণুর এই মডেলটির অস্তিত্ব হারাবে। অর্থাৎ পরমাণুর মডেলের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ইলেকট্রনগুলো সর্বদাই পরিভ্রমণ করবে, কখনো কিন্তু কেন্দ্রে গিয়ে পতিত হবে না। তাদের পথের ব্যাসার্ধ আস্তে আস্তে তাহলে কি হবে, হ্রাস পেতে থাকবে এবং কেন্দ্রে গিয়ে পতিত হবে, ফলে পরমাণুর অস্তিত্ব থাকে না। যে কারণে রাদারফোর্ডের এই মডেলটায় ছিল ত্রুটিগ্রস্ত, অর্থাৎ ওই মডেলে কিন্তু এইসব ত্রুটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। অর্থাৎ ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে যেটা আমরা দেখলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় ইলেকট্রন শক্তি হারাতে থাকে এবং তার ব্যাসার্ধ কমতে থাকে, কমতে কমতে একসময় নিউক্লিয়াসে পতিত হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলটি কিছুটা ত্রুটিপূর্ণ ছিল, সেই ত্রুটিগুলো সংশোধন করে বিজ্ঞানী বোর একটি মডেল প্রস্তাব করেছিলেন যা আমরা বোর মডেল নামে আর কি সেটা কি জানি। বিজ্ঞানী বোর হচ্ছে এই মডেলটি প্রস্তাব করেছিলেন, কিন্তু বিজ্ঞানী বোরের মডেলেও কিন্তু যথেষ্ট ত্রুটি ছিল যা পরবর্তীকালে অন্য বিজ্ঞানীদের কাছে সেটাও ধরা পড়েছে। এখন বোর হচ্ছে 1913 সালের দিকে এই মডেলটি প্রদান করেন। পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতে থাকে, এটা আমরা জানি রাদারফোর্ডের মডেল থেকে, কিন্তু বিজ্ঞানী বোর সেখানে নির্দিষ্ট করে বলে গেছিলেন যে এই পথগুলো কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ অনুমোদিত কিছু পথেই কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, কেবলমাত্র অনুমোদিত পথে, এবং সেগুলো হবে বৃত্তাকার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কালো রঙের একটা বৃত্ত ছোট, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এর চারপাশে যে বৃত্তাকার দাগগুলো দেওয়া আছে, এই বৃত্তাকার দাগগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ বা শেল, অর্থাৎ পথ, ঘোরার পথ। এই কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর, অরবিট বা শেলও বলা হয়। এখন এখানে দেখা যাচ্ছে n=1, অর্থাৎ নাম্বার 1 যে কক্ষপথ অর্থাৎ প্রথম কক্ষপথ বা প্রথম অরবিট, তাকে নাম দেওয়া হয়েছে কে অরবিট, কে থেকে শুরু। তারপরে n=2 অর্থাৎ 2 নাম্বার কক্ষপথের নাম দেওয়া হয়েছে এল, কে এল এম, অর্থাৎ n এর মান 1 2 3 এভাবে বাড়তে থাকবে, অর্থাৎ কক্ষপথের সংখ্যা 1 2 3 করে বাড়তে থাকবে, ওদের নামও কিন্তু চেঞ্জ হতে থাকবে। কে থেকে শুরু হবে, কে এল এম এন ও পি এভাবে চলতে থাকবে। বোর মডেল অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আমরা জানি ভর কোনো বস্তুর ভর মাস তাকে m দ্বারা প্রকাশ করা হয় এবং রৈখিক বেগ যেটা ভেলোসিটি তাকে v দ্বারা প্রকাশ করা হয়। এখন কৌণিক ভরবেগ বলতে ইলেকট্রনগুলো কিন্তু এভাবে ঘুরছে এবং প্রতি মুহূর্তে তার অবস্থান পরিবর্তন হচ্ছে। তার সার্কুলার অ্যাঙ্গেলে যখন এটা ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তখন তার কিন্তু একটা ব্যাসার্ধ কাজ করে, তো এখানে এই আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে mv অর্থাৎ ভর আর বেগ গুণ করলে আমরা ভরবেগ পাই, তার সাথে ব্যাসার্ধ যখন গুণ করা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কৌণিক ভরবেগ mvr। তো mvr = হচ্ছে nh/2π।
অর্থাৎ h/2π একটা ধ্রুবক, এই ধ্রুব সংখ্যার n সংখ্যা গুণিতক। এখানে n হচ্ছে কক্ষপথের নাম্বার আর কি, কক্ষপথের। যদি আমি বলি কে শেলের ক্ষেত্রে কি হবে, তাহলে n এর মান হবে 1। যদি বলি m শেলের ক্ষেত্রে এই সমীকরণটা কি হবে, তাহলে হবে 3, কারণ m শেলে n এর মান ছিল কত, 3। m হচ্ছে ইলেকট্রনের ভর, এটা নির্দিষ্ট ফিক্সড, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে ইলেকট্রনের যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আমি যদি m শেলের ব্যাসার্ধ ধরি তাহলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত হবে, সেটা হচ্ছে আর। একইভাবে আমি যদি বলি চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে কেন্দ্র নিউক্লিয়াস থেকে এই চতুর্থ কক্ষপথের এই পর্যন্ত, অর্থাৎ পরিধি পর্যন্ত দূরত্বই হচ্ছে আর। ভি হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথের ইলেকট্রনের বেগ। ভি হচ্ছে তাহলে কিসের বেগ, ইলেকট্রনের বেগ। এম হচ্ছে ভর। আর এইচ হচ্ছে এখানে প্লাঙ্ক ধ্রুবক, এটা একটা নির্দিষ্ট মান যার কোনো পরিবর্তন হবে না সচরাচর। এই এইচ এর মানটিও মনে রাখতে হবে, কারণ অবজেক্টিভ বা এখানে বিভিন্ন রকম অঙ্ক যদি আসে বা গাণিতিক সমস্যার ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে হয়। আর এন হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, যা আমি প্রথম দিকে এখানে বলেছি যে n ইকুয়াল টু কি হবে, 1 2 3 এভাবে অরবিট সংখ্যা বসতে থাকবে, n এর মান কখনো 0 হবে না, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। কোন অরবিটে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষিত বা বিকিরিত করে না। ইলেকট্রনের কিন্তু কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না যখন সে এরকম করে অরবিটে ঘুরতে থাকবে। কিন্তু ঘুরতে ঘুরতে যদি সেই ইলেকট্রনটি বাইরে থেকে শক্তি গ্রহণ করে, তাহলে কি হবে, বাইরে থেকে শক্তি গ্রহণ করলে সে নিচের স্তর থেকে উপরের স্তরে চলে আসবে। অর্থাৎ শক্তি গ্রহণ করলে তার গায়ে এমনটি ধরা যেতে পারে যে শক্তি গ্রহণ করা মানে কি, শক্তি শোষণ করে নেওয়া, তাই তো। এখন শক্তি শোষণ করলে কি হবে, শক্তি বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে, সে নিচের স্তরে আর থাকবে না, সে উপরের স্তরে চলে আসবে, এরকম একটু ভাবতে হবে। অর্থাৎ যখন কোনো ইলেকট্রন মনে করো এই যে প্রথম স্তরে ঘুরছে, এখন সে ঘুরতে ঘুরতে এই যে প্রথম স্তরে ঘুরতে ঘুরতে বাইরে থেকে শক্তি শোষণ করলো এবং উপরের স্তরে চলে আসলো। আবার বাইরের স্তর থেকে ঘুরতে ঘুরতে সে শক্তি ছেড়ে দিবে, অর্থাৎ বিকিরণ করবে। কখন, ঠিক যখন সে নিচের স্তরে চলে যাবে, কারণ শক্তি ছেড়ে দিলে সে দুর্বল হয়ে যায়, এরকম আমরা মনে রাখতে পারি। মনে রাখার একটা কৌশল যে শক্তি ছেড়ে দিলে দুর্বল হয়ে যাবে এবং নিচের স্তরে আমরা পড়ে যাবো, সেরকম ইলেকট্রন নিচের স্তরে চলে যাবে। এখন এই যে শক্তি ছেড়ে দিচ্ছে এবং শক্তি নিচ্ছে, সে শক্তি নেওয়াটাকে আমরা বলি শক্তি অ্যাবজর্ব করা বা শোষণ করা, এবং শক্তি ছেড়ে দিলে সেখানে আমরা বলি সেটি হচ্ছে শক্তি বিকিরণ করা। এই শক্তির পরিমাণটা হচ্ছে এইচ নিউ। এখানে ভির মতো যে ইয়েটা দেখা যাচ্ছে গ্রিক লেটার, এটা হচ্ছে নিউ। এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই প্রতীকগুলোর কোনটা হচ্ছে কি আমরা একটু দেখে নিই। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এই নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এর একক হচ্ছে হার্জ। আর এই সি হলো আলোর বেগ, যাকে সেলারিটাস বলা হয়। সি বা আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর নিচে আছে দেখা যাচ্ছে এই যে উল্টো ওয়াই এর মতো দেখতে, এটা হচ্ছে ল্যামডা। ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, এর একক হলো মিটার। আচ্ছা, এই বিকিরিত আলোকে প্রিজম দিয়ে অতিক্রম করাতে দিলে বর্ণালী সৃষ্টি হয়। ভালো কথা। তাহলে বর্ণালী কখন সৃষ্টি হচ্ছে? বর্ণালী হচ্ছে এক ধরনের রঙিন রেখা বা পট্টি। এই রঙিন রেখা বা পট্টি হচ্ছে আলোর রেখা। আমরা জানি যে সূর্যের সাদা আলো 7টা রঙের সমষ্টি, বেনিয়া, সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, লাল, হলুদ আর কমলা। এই 7টি রঙের ভিতর যে কোনো একটি রঙের একটা কালার ব্যান্ড সৃষ্টি হবে, সেটাকে আমরা বলি বর্ণালী। এখন বর্ণালী কিভাবে সৃষ্টি হচ্ছে? যখন আমরা এই বিকিরিত শক্তিকে, অর্থাৎ যখন শক্তি বের হয়ে যাচ্ছে, এই যেটা শক্তি বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু বর্ণালীটা সৃষ্টি হবে যদি ওই শক্তিকে আমরা কোনো একটা প্রিজমের ভিতর দিয়ে পাস করাই। এখানে কিন্তু সেই ঘটনাটি দেখানো হয়েছে যে পরমাণুর ইলেকট্রন বাইরে দিয়ে ঘুরতে ঘুরতে সে যখন নিচের স্তরে আসছে তখন কিন্তু শক্তি বিকিরণ করছে, অর্থাৎ ছেড়ে দিচ্ছে। এখন এই শক্তিকে আমরা প্রিজমের ভিতর দিয়ে পাস করাবো। প্রিজম জিনিসটা তাহলে কি? প্রিজম হচ্ছে এরকম কাঁচ নির্মিত স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এরকম দেখতে, যার ভিতর দিয়ে আলো প্রবেশ করালে কেমন হবে, এরকম দেখা যাবে যে এক সাইড দিয়ে যদি আমরা সাদা আলো প্রবেশ করাই তাহলে অন্য সাইড দিয়ে সেটি 7টি রঙে বিশ্লিষ্ট হয়ে বেরোয় আসবে। এই যে এই সাইড থেকে সাদা আলো প্রবেশ করানো হচ্ছে এবং এই পাশে 7টা রঙে বিশ্লিষ্ট হয়ে সেটা বেরোয় আসছে। আমরা এই চিত্রটাই দেখি।
যে সূর্যের সাদা আলো বা যে কোনো সাদা আলো আমরা যদি প্রিজমের ভিতর দিয়ে প্রবেশ করাই, তাহলে অপর সাইড থেকে আলোর প্রতিসরণের ফলে কি হবে, যে এখানে কিছু আলোর বিচ্যুতি ঘটে। বিচ্যুতি ঘটার কারণে প্রত্যেকটা রঙের জন্য আলাদা আলাদা বিচ্যুতি কোণ থাকে, যার কারণে এখানে কিন্তু কালার কোডের সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে লাল, হলুদ, সবুজ, তারপর হচ্ছে নীল, বেগুনি, এরকম সূর্যের যে 7টা রং থাকে সেই 7টা রঙের কোডটি দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, আমাদের যে পরমাণুর ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করছিল, এই যে এবার দেখা যাবে এরপর ইলেকট্রন ঘুরছে, এই যে শক্তি ছেড়ে দিল, ওইখানেই ঠিক প্রিজমটা রাখতে হবে তখন। তাহলে কি দেখা যাবে, তাহলে দেখা যাবে যে এই যে প্রিজমের ভিতর দিয়ে ওই শক্তি যখন আসবে তখন এরকম একটা রঙের সৃষ্টি করবে। অর্থাৎ ইলেকট্রন গুলো যখন প্রথম স্তরে নেমে আসবে উচ্চ শক্তি স্তর থেকে, অর্থাৎ 7 নাম্বার বা 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার বা 2 নাম্বার, এরকম উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে নেমে আসে ইলেকট্রন, তখন সে শক্তি বিকিরণ করে। ঠিক সেই শক্তির বিকিরণকে আমরা যদি প্রিজমের ভিতর দিয়ে পাস করাই, তাহলে যত পাওয়ারের হবে ওই আলোটা, অর্থাৎ যে শক্তি বিকিরণ করছে তার কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, যার নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কিন্তু নির্দিষ্ট রঙের আলো পাওয়া যায়। যার কারণে বিকিরিত শক্তি যখন প্রিজমের ভিতর দিয়ে পাস করানো হবে, তখন কিন্তু সেই শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে সেই শক্তির রংটা কেমন হবে সেটা কিন্তু আমরা প্রিজমের অপর পাশে পাবো। সেটাই সাধারণত হচ্ছে বর্ণালী। এই চিত্রতে আমরা বর্ণালী রেখাটা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা দেখব। এখানে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসছে, তখনই কিন্তু এই যে শক্তি বিকীর্ণ হচ্ছে, এবং সেই শক্তি থেকে কিন্তু আমরা এক একটা স্তর থেকে যখন এক এক স্তর প্রথম স্তরে নেমে আসছে, তখন কিন্তু এক এক রকমের রঙিন আলোর বর্ণালী পাচ্ছি। এই যে এক একটা ইসের জন্য আলাদা আলাদা বর্ণালী পাওয়া যাচ্ছে এখানে। বোর মডেলের যে সীমাবদ্ধতা বা ত্রুটি ছিল সেগুলো হলো, বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, যেমন হাইড্রোজেন। সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। সেক্ষেত্রে বোর মডেলের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের পরমাণু কিভাবে বর্ণালী প্রদর্শন করবে সেটা ব্যাখ্যা করা যায়, কিন্তু হাইড্রোজেনের উপরে যে পরমাণুগুলো আছে, অর্থাৎ বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে কিন্তু বোর মডেল ব্যাখ্যা করতে পারে না সেগুলোর বর্ণালী কিভাবে সৃষ্টি হবে সে সম্পর্কে কোনো কিছু বোর মডেল দিয়ে সাধারণত ব্যাখ্যা করা যায়নি বা ব্যাখ্যা করা সম্ভব হয়নি। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা। অর্থাৎ বোরের মডেল হতে কিন্তু যখন পরমাণু উপর স্তর থেকে নিচের স্তরে নেমে আসে, তা সাধারণত দেখা যাচ্ছে যে এই স্তর থেকে যখন সে নিচে নেমে আসছে, তখন কিন্তু একটা বর্ণালী রেখা পাওয়া যাচ্ছে। এভাবে একবার ধাপান্তরের ক্ষেত্রে, অর্থাৎ উপর স্তর থেকে নিচের স্তরে যতবার নামবে ঠিক ততবারই কিন্তু বর্ণালী রেখা পাওয়া যাবে। এই যে এখানে কিন্তু বর্ণালী রেখাগুলো এরকম করে করে দেখানো হচ্ছে, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে এইসব বর্ণালী রেখার পাশ দিয়ে কিন্তু আরো ছোট ছোট বর্ণালী রেখা পাওয়া যায়। এই জন্য বোর মতবাদ অনুসারে এই পরবর্তীকালে যে পাওয়া গেছে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, এগুলো সম্পর্কে কোনো ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। এবং এই বইটাতে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বর্তমান যে বইটা পাওয়া যাচ্ছে বা বর্তমান যে বই, এই বইতে কিন্তু এ পর্যন্তই লেখা, কিন্তু এখনো আমরা জানতে পারছি যে এই ক্ষুদ্র ক্ষুদ্র রেখার পাশে কিন্তু আরো অতি ক্ষুদ্র রেখা পাওয়া গেছে। বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান। বোরের মডেলে একটা স্বীকার্যতা আমরা দেখেছি যে পরমাণুর কক্ষপথ গুলো কিন্তু, অর্থাৎ অরবিট গুলো হলো বৃত্তাকার, কিন্তু পরমাণু অরবিট গুলো শুধু বৃত্তাকার না, কখনো কখনো উপবৃত্তাকার হতে পারে। যেমন এই চিত্রে দেখা যাচ্ছে এখানে কালো রঙের যে বৃত্তটা সেটাই হচ্ছে কেবলমাত্র বৃত্তাকার, বাকিগুলো কিন্তু উপবৃত্তাকার। বাকি পথগুলো হলো
উপবৃত্তাকার এক্লিপস গঠনের। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা আর নিউক্লিয়ন সংখ্যা জিনিসটা কিন্তু একই, অর্থাৎ নিউক্লিয়াসে কে কে থাকে, নিউক্লিয়াসে আমরা আগেই যে বলেছি যে নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। এখন প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে কিন্তু ভর সংখ্যা বলা হয়। যেহেতু নিউক্লিয়াসে এরা অবস্থান করে তাই একে কিন্তু অর্থাৎ ভর সংখ্যা কিন্তু নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। এখানে লিথিয়াম পরমাণুর একটা মডেল দেখানো হচ্ছে যেখানে বাইরে দিয়ে ইলেকট্রন ঘুরছে এবং কেন্দ্রে রয়েছে প্রোটন আর নিউট্রন। প্রোটন আছে 3টা এবং নিউট্রন আছে 4টা, তাহলে এর ভর সংখ্যা হবে কত? 7। প্রোটন আর নিউট্রনের যোগফল। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি কিন্তু ভর সংখ্যা। অর্থাৎ প্রোটন সংখ্যাকে আমরা যদি এখানে আমরা একটি মৌল দেখতে পাচ্ছি x, একটি মৌল, x এর জায়গায় আমরা যে কোনো মৌলকে বসাতে পারবো। a হচ্ছে তার ভর সংখ্যা এবং z হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? a দ্বারা, আর z হচ্ছে প্রোটন সংখ্যা। এখন প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা এই দুটো জিনিসের সমষ্টি কিন্তু ভর সংখ্যা হয়। এই ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। এখন প্রোটন সংখ্যাকে z দ্বারা প্রকাশ করলাম এবং নিউট্রন সংখ্যাকে n দ্বারা প্রকাশ করলাম এবং ভর সংখ্যাকে a দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এর সংক্ষিপ্ত রূপ পাবো কি এই সমীকরণের? z + n = a। এইখানে আমরা x এর জায়গায় যদি অ্যালুমিনিয়াম বসাই তাহলে a হয়ে যাচ্ছে 27 এবং z হয়ে যাচ্ছে 13, অর্থাৎ অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা একই, সুতরাং অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13। আবার রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা জেনেছি যে কেন্দ্রে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন কিন্তু বাইরে থাকে, সুতরাং অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা যেহেতু 13 তাহলে ইলেকট্রন সংখ্যাও 13। আর নিউট্রন সংখ্যা হচ্ছে 14। কিভাবে নিউট্রন সংখ্যা 14 পেলাম? এইটা আমরা বের করব এই ভর সংখ্যা থেকে। তো তার আগে ভর সংখ্যাটা আমরা কোথা থেকে পাবো? এই যে 27, আমরা তো 27 ভর সংখ্যা বের করতে পারি কিভাবে? যে প্রোটন আর নিউট্রনের সংখ্যার সমষ্টি দিয়ে। এখন নিউট্রন সংখ্যা 14 এবং প্রোটন সংখ্যা 13, এই দুটো যোগ করলে কিন্তু 27 পাওয়া যায়। এভাবে কিন্তু ভর সংখ্যা বের করতে হয়। এখন প্রশ্ন থাকছে যে তাহলে নিউট্রন সংখ্যা 14 এটা কিভাবে মনে রাখবো বা কোথা থেকে পাবো? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ওই আগের সেই সূত্রটি ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র z + n = a। এক্ষেত্রে z কে আমরা এপাশে পক্ষান্তর করে নিয়ে আসছি, তাহলে থেকে যাচ্ছে শুধু নিউট্রন সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। এর থেকে কিন্তু নিউট্রন সংখ্যা বের করা যাবে। তাহলে এখন প্রশ্ন এসে যাচ্ছে যে ভর সংখ্যা তাহলে কত? তাহলে আমরা যদি ভর সংখ্যাটা বের করা মনে রাখতে পারি বা ভর সংখ্যা মনে রাখার কোনো একটা কৌশল নির্ণয় করতে পারি তাহলে কিন্তু সেই ভর সংখ্যা থেকে খুব সহজে নিউট্রন সংখ্যাও বের করতে পারবো। আবার নিউট্রন সংখ্যা জানতে পারলে প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যা যোগ করে কিন্তু যে কোনো মৌলের ভর সংখ্যা বের করা যায়। কিন্তু আমরা ওইভাবে না গিয়ে আমরা শুধু মনে রাখবো কোনো মৌলের ভর সংখ্যা কত এবং সেটা বের করা একটা কৌশল। তাহলে ভর সংখ্যা থেকে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো। আর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে পারমাণবিক সংখ্যা জানা। পারমাণবিক সংখ্যাগুলো জানতে হবে। নবম দশম শ্রেণীর জন্য 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা জানলে চলবে এবং তারপরে কয়েকটি মৌলর পারমাণবিক সংখ্যা জানা প্রয়োজন হয়, সেগুলো আমি পরবর্তীতে বলবো। এখন অ্যালুমিনিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 13, তাহলে এর প্রোটন সংখ্যাও 13, ইলেকট্রন সংখ্যাও 13 হবে। আর ভর সংখ্যা নির্ণয়ের আমরা এখন একটা কৌশল শিখবো। তাহলে ভর সংখ্যা নির্ণয় জানতে পারলে আমরা সেই ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যা 13 বিয়োগ করে নিউট্রন সংখ্যা খুব সহজে বের করতে পারবো। পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর বা ভর সংখ্যা নির্ণয়ের একটা কৌশল আমি তোমাদের এই চিত্রের মাধ্যমে শেখাবো। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে। তার ভিতর ব্যতিক্রম থাকবে কেবলমাত্র হাইড্রোজেন এবং নাইট্রোজেন। কোন নিয়মের ব্যতিক্রম? নিয়মটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, সেই বিজোড় পারমাণবিক সংখ্যার সাথে 2 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করলে ওই বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ভর সংখ্যা পাওয়া যাবে। যেমন এখানে লিথিয়ামের কথা আমি বলতে পারি। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তাহলে লিথিয়ামের ভর সংখ্যা কত? 7। কিভাবে পেলাম? এই 3 এর সাথে 2 গুণ করে তার সাথে 1 যোগ করলাম সূত্র অনুযায়ী এবং 7 পেয়ে গেলাম। এভাবে আমরা কিন্তু বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পারমাণবিক ভর বা ভর সংখ্যা বের করতে পারবো। আবার পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় কোনো মৌলের, তবে তার সাথে যদি আমরা 2 গুণ করি সেই পারমাণবিক সংখ্যার সাথে, তাহলে ওই মৌলের ভর সংখ্যা পাবো। যেমন আমি যদি এখানে কার্বনের কথা চিন্তা করি, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6,
তাহলে 6 গুণ 2 অর্থাৎ 12, এই 12 হচ্ছে কার্বনের পারমাণবিক ভর বা ভর সংখ্যা। কিন্তু এখানে ব্যতিক্রম বলা হয়েছে হাইড্রোজেন এবং নাইট্রোজেন। আমি এখানে লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি, সেটা লাল রং দিয়ে। যেখানে হাইড্রোজেন 1, এখানে কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না, অর্থাৎ একই থাকবে। এবং নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা বিজোড়, তাহলে সূত্র হওয়ার কথা ছিল কিন্তু উপরেরটা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বিজোড় হলে কি করতে হবে, এই 2 গুণ করে 1 যোগ করতে হবে, তাহলে ভর সংখ্যা পাওয়া যাবে। কিন্তু সেটি হয়নি, সেটি না হয়ে শুধুমাত্র 2 দিয়ে গুণ হয়ে 14 হয়েছে। হওয়ার কথা ছিল 7 দিয়ে, 7-এর সাথে 2 গুণ হয়ে 1 যোগ করা, অর্থাৎ 15, কিন্তু তা না হয়ে 1 যোগ করা লাগেনি এখানে, এটা মনে রাখতে হবে। তাহলে 1 থেকে 20-এর ভিতরে এই দুটো মনে রাখা একটু আলাদা হবে, কষ্টকর তেমন কিছুই না। পরবর্তীতে সোডিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত একইভাবে নির্ণয় করে যেতে হবে। কেবলমাত্র ক্লোরিনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তো 17 হচ্ছে বিজোড় সংখ্যা, সেহেতু আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো, 17 গুণ 2 প্লাস 1, অর্থাৎ 17 দুগুণী 34, 1 35। তো ক্লোরিনের এখানে সামান্য বেশি আছে, যে 35.5, অর্থাৎ 35.5। এইটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের অনেক গাণিতিক সমস্যার ক্ষেত্রে ক্লোরিন ব্যবহার হবে, সেক্ষেত্রে আমাদের ক্লোরিনের আণবিক ভর বের করার ক্ষেত্রেও এটা প্রয়োজন হবে। এই 20টি মৌলের পারমাণবিক সংখ্যা এবং থেকে পারমাণবিক ভর সংখ্যা বের করার সহজ কৌশল আমি এখানে শিখিয়ে দিলাম। এর বাইরের থেকে যদি আসে তাহলে আয়রন এবং কপারেরটা লাগতে পারে কাজে। তো এই দুটো সাধারণত এই সিস্টেম বা এই সূত্রের সাহায্যে করা সম্ভব হবে না, কারণ এই সূত্রের সাহায্যে করলেও মিলবে না, কিছু কম থেকে যায়, কিছু হচ্ছে বেশি বেশি আসে। যেমন আয়রন হচ্ছে 56 এবং কপারের 63.5, ওই সূত্র অনুযায়ী করলে এর থেকে কিছুটা কম হবে। যার কারণে এই দুটো তোমরা মনে রাখার চেষ্টা করবে, যে আয়রনের 56 এবং কপারের 63.5, তাহলে অন্তত গাণিতিক সমস্যাগুলো এড়িয়ে যাওয়া সম্ভব হবে, বা গাণিতিক সমস্যাগুলো করা সম্ভব হবে সলভ করা। এবং যে পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয় করতে হয় যৌগের, সেক্ষেত্রেও আমরা খুব সহজেই, যেগুলো আসে সাধারণত নবম দশম শ্রেণীর পরীক্ষাগুলোতে, তা সহজেই কিন্তু উতরে যেতে পারবো। এখন আমরা তাহলে একটু আগে কি শিখলাম, ভর সংখ্যা নির্ণয়। যেমন সোডিয়াম, এখানে দেওয়া আছে একটা উদাহরণ, সোডিয়ামের এই 11 দেখে আমরা বুঝবো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ প্রোটন সংখ্যা 11। এই প্রোটন সংখ্যা 11 মানে এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু 11। এখন আমাকে যদি বলা হয় নিউটন সংখ্যা কত, তাহলে আমার লাগবে ভর সংখ্যা। এখানে উপরে 23 কিন্তু ভর সংখ্যা, আমরা এখানে দেখছি কিভাবে আসলো। এই 11 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, তার সাথে 2 গুণ করে 1 যোগ করবো, তাহলে কত আসছে, 11 দুগুণী 22 আর 1 23, এই হচ্ছে 23। এখন 23 হচ্ছে ভর সংখ্যা আর 11 হচ্ছে প্রোটন সংখ্যা। তো 23 থেকে এই 11 বিয়োগ করলে আমরা নিউটন সংখ্যা 12 পেয়ে যাব এই সূত্র অনুসারে। এখন আমি অরবিট এবং অরবিটাল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অরবিটালের গঠন, প্রত্যেকটি অরবিটে বা অরবিটালে কিভাবে ইলেকট্রন ঘুরতে থাকে বা কতটি ইলেকট্রন থাকে, এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে এখন। অরবিট এবং অরবিটাল। অরবিট হলো পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের জন্য নির্দিষ্ট এবং অনুমোদিত কক্ষপথ। এই অনুমোদিত এবং নির্দিষ্ট কক্ষপথগুলোকে বলা হয় অরবিট, শেল কক্ষপথ বা প্রধান শক্তি স্তর। আমি এর আগেও দেখিয়েছি যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এখানে কালো বিন্দুটি নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে কিন্তু ইলেকট্রন ঘুরতে থাকে। সেই ইলেকট্রন ঘোরার পথগুলোই কিন্তু অরবিট বা কক্ষপথ। এখন প্রথম কক্ষপথের নাম ছিল কে, দ্বিতীয় কক্ষপথ বা অরবিটের নাম এল, তৃতীয়টির নাম হচ্ছে এম এবং চতুর্থটির নাম এন। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে বর্ণমালাগুলো ক্রমান্বয়ে চলে আসতে থাকে। যে ক্ষেত্রে এন এর মান, অর্থাৎ নাম্বার 1, প্রথম শক্তি স্তর, তার নাম রাখা হয়েছে কে অরবিট। এন এর মান 2 হলে সেটা দ্বিতীয় শক্তি স্তর, তার নাম আমরা বলছি একটু আগে এল। এন এর মান 3 হলে নাম্বার 3 অরবিট, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর, তার নাম রাখা হয়েছে এম। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। অন্যদিকে অরবিটাল কি? অরবিটাল হচ্ছে সেসব স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, সেই সব স্থানগুলো কিন্তু অরবিটাল। অর্থাৎ একটা অরবিটে অনেকগুলো কিন্তু ইলেকট্রন ঘুরতে পারে।
এই ইলেকট্রন গুলো ঘোরার সময় কখনো 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 এক জায়গায় এসে পুঞ্জীভূত হয়, আবার কখনো কখনো ছড়িয়ে যায়। তো যে সকল জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে একটা অরবিটের, সেই সকল জায়গাগুলোকেই বলা হয় অরবিটাল। তার মানে একটা অরবিটের যে সকল জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব অর্থাৎ ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ইলেকট্রন এসে জড়ো হয় বেশি, সেই সব জায়গাগুলোকেই কিন্তু অরবিটাল বলা হবে। অরবিটাল বা উপশক্তি স্তর বা সাবশেল বলা হয় বা উপকক্ষপথ। এগুলোকে এস, পি, ডি, এফ, জি এগুলো দ্বারা চিহ্নিত করা হয়। একটা অরবিটে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা কিন্তু 2n² সূত্র দিয়ে বের করা যায় খুব সহজে। যেমন কে অরবিটের জন্য n এর মান কত ছিল? 1, অর্থাৎ নাম্বার 1 যে অরবিট সেটা হচ্ছে কে অরবিট। সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা 2n², এই ফর্মুলায় n এর মান 1 বসিয়ে দেব, দিলে আসছে 2। একইভাবে এল এর ক্ষেত্রে n এর মান 2, এই সূত্রে n এর মান 2 বসালে আসছে 8, অর্থাৎ এল বা দ্বিতীয় কক্ষপথে বা দ্বিতীয় অরবিটে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 8টি। তারপর এম শেল বা এম অরবিটে n এর মান কিন্তু 3, সেক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হতে পারে 18টি। এভাবে আমরা পর্যায়ক্রমে বাকিগুলোর ক্ষেত্রে n এর মান বসিয়ে বসিয়ে বের করতে থাকবো যে কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। অন্যদিকে অরবিটালের ক্ষেত্রে যে এস, পি, ডি, এফ, জি এসব অরবিটালের ক্ষেত্রে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা বের করার সূত্র হচ্ছে বা ফর্মুলা হলো 2 × 2l+1। এই যে 2 × 2l+1, এখানে এই এল কিন্তু একটু অপরিচিত লাগছে তোমাদের কাছে। আমি যখন কোয়ান্টাম সংখ্যা পড়াবো একটু পরেই, তখন এই এল আসলে কি সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে। তো এই সূত্রে এল এর মান কিন্তু নির্ভর করে, অর্থাৎ এল এর মান যদি 0 হয় তাহলে সেটা কিন্তু এস অরবিটাল হয়। আবার এল এর মান আমরা যখন 1 পাবো তখন পি অরবিটাল, এল এর মান 2 পেলে সেটা ডি অরবিটাল, এল এর মান 3 পেলে এফ অরবিটাল। এখন 2 × 2l+1 এই ফর্মুলাতে আমরা যদি 0 বসাই তাহলে কত আসে রেজাল্ট সেটা দেখতে হবে। 0 বসালে রেজাল্ট আসবে 2। আবার এই ফর্মুলাতে যদি আমরা 1 বসাই তাহলে আসবে রেজাল্ট কত? 6। সুতরাং 0 বসালে যদি রেজাল্ট আসে 2, সেটা হবে এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। এই জন্য এখানে s = 2 লেখা হয়েছে, অর্থাৎ এই সমীকরণে এল এর মান 0 বসালে আসবে কত? 2, সেটা হচ্ছে এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। অর্থাৎ এস অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ওকে, আবার যদি এল এর মান 1 বসাই তাহলে সেটা হবে, এল এর মান এই সমীকরণে যদি 1 বসাই তাহলে একটা মান পাবো, সেটা হবে পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো আমরা যদি এই সমীকরণে এল এর মান 1 বসাই তাহলে পাবো 6। সুতরাং পি = 6, অর্থাৎ পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি। এই সমীকরণে যদি আমরা 2 বসাই তাহলে পাবো 10, অর্থাৎ এল এর মান 2 এর জন্য আমরা ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব কত? 10, অর্থাৎ ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এখন এই সমীকরণে এল এর মান যদি আমরা 3 বসাই তাহলে পাবো 14, অর্থাৎ এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে একটা সিকোয়েন্স লক্ষ্য করা যাচ্ছে, 2, তারপর 6, তারপর 10, তারপর 14, 4 করে। তাহলে জি বা এইচ এ ধরনের কোনো অরবিটাল যদি এরপরে থাকে তাহলে কিন্তু 4 করে বাড়তে থাকবে। আচ্ছা, অরবিটের আকার বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে, আর অরবিটালের আকার বর্তুলাকার বা পানির ফোঁটার মতো দেখতে, অথবা ডাম্বেল বা মুগুরের মতো আকার থাকে। আমরা পরবর্তী স্লাইডগুলোতে অরবিটালের গঠন চিত্র দেখে সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে পরিষ্কার স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করব। এই যে অরবিটাল, এস অরবিটালটা এরকম ত্রিমাত্রিক ভাবে এখানে দেখানো হচ্ছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর, যেখানে ঠিক একটা ফুটবলের মতো দেখা যাচ্ছে সাইজ, অর্থাৎ গোলক আকৃতি, যাকে বর্তুলাকার বলা হয়েছে। এটা হচ্ছে এস অরবিটালের আকৃতি। আর এটা হচ্ছে পি অরবিটাল, এই যে গোলাপি বেলুনের মতো যেটাকে দেখা যাচ্ছে, দুই পাশে দুটো লোব বলে, এই দুই পাশে দুটো লোব হচ্ছে পি এক্স অরবিটালের লোব।
এই পি এক্স অরবিটালটা এক্স অক্ষ বরাবর একটা ডাম্বেল অর্থাৎ মুগুর, যে মুগুরের দুপাশে দুটো লোব থাকে, এটা হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালটা 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে বিভক্ত হয়ে অ্যাডজাস্ট অবস্থায় থাকে দ্বিমাত্রিক ভাবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর। এখানে এই গোলাপি বর্ণের যে ডাম্বেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পি এক্স বরাবর আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। আর গাঢ় নীল বর্ণের যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এবং এই আমার মাউস পয়েন্ট যে বিন্দুতে রাখা আছে, এই বিন্দু অর্থাৎ কেন্দ্রে কিন্তু সবুজ বর্ণের যে ডাম্বেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লম্ব বরাবর হবে। এই দ্বিমাত্রিক পৃষ্ঠে এটা লম্ব বরাবর, উপরে নিচে চিন্তা করতে হবে। এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। তো পি অরবিটাল, পি এক্স, পি ওয়াই আর পি জেড মিলে কিন্তু আসলে পি অরবিটাল। এরপর হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটালটা 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে এই এক্স এবং ওয়াই তল, তারপর ওয়াই জেড এবং জেড এক্স, এরকম তলে তলে কিন্তু এই ডাম্বেল গুলো অবস্থান করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডি এর ক্ষেত্রে আমরা 5টা অরবিটালের ভাবে পেতে পারি, 5টা ভাগ ডি অরবিটালের। এই যে এটা হচ্ছে ডি এক্স ওয়াই, এক্স এবং ওয়াই তলে আছে লোবগুলো, এই হচ্ছে ওয়াই, আর এই এক্স আর ওয়াই তলে অবস্থান করে যখন। আচ্ছা, এটা হচ্ছে ডি ওয়াই জেড, ওয়াই এবং জেড তলে অবস্থান করছে। এটা হচ্ছে ডি এক্স জেড, এক্স এবং জেড, এক্স এবং জেড এই তল বরাবর কিন্তু ডাম্বেল গুলো অবস্থান করছে। এটা হচ্ছে ডি জেড স্কোয়ার এবং শেষেরটি হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই 5টি ভাগ নিয়েই আর কি ডি অরবিটাল গঠিত হয়। ডি অরবিটালে আমরা জানি 10টি ইলেকট্রন ধরে। তো এক একটা এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি এক্স জেড, তারপর ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই 5টিতে দুটো দুটো করে ইলেকট্রন থাকে, মোট 10টি। এক্ষেত্রে এরকম এই পি এক্স বরাবর এখানে একটা আর এখানে একটা ইলেকট্রন, অর্থাৎ দুটো ইলেকট্রন থাকে। পি ওয়াই বরাবর দুটো ইলেকট্রন থাকে দুপাশে, এবং পি জেড বরাবর উপরে একটা নিচে একটা, এভাবে কিন্তু মোট 6টি ইলেকট্রন থাকে। আর এসে থাকে দুটি। আমরা পরবর্তী কিছু চিত্রে এগুলো সম্পর্কে আবার ধারণা পাবো। এটা হচ্ছে এফ অরবিটাল। এফ অরবিটালের কয়টা ইলেকট্রন থাকতে পারে? আমরা একটু আগে দেখেছি যে 14টি ইলেকট্রন থাকতে পারে। তো দুটি করে ইলেকট্রন যদি ভাগ করে দিই তাহলে আমরা এখানে সেকশন পাবো হচ্ছে 7টি। তাই এখানে দেখা যাচ্ছে যে এফ অরবিটালে 7টি গঠন দেখানো হয়েছে, যে ক্ষেত্রে ফুলের মতো কিছু গঠন দেখা যাচ্ছে নিচে। এগুলো আঁকানো একটু বেশ টাফ, আর সাধারণত নবম দশম শ্রেণীর জন্য এই এফ অরবিটাল এরকম কোনো গঠন চিত্র আঁকানোরও প্রয়োজন হবে না। এই এফ অরবিটালটি এক প্রকার দেখানো হয়নি নবম দশম শ্রেণীর জন্য, এমনকি উচ্চ মাধ্যমিক ক্লাসেও এফ অরবিটালটাও প্রয়োজন হয় না তেমন একটা। এখানে কার্বন পরমাণুর কথা বলা হচ্ছে। তো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে আসছে 1s2, 2s2, 2p6। কারণ কার্বনের যে 6টি ইলেকট্রন, আমরা এসে যদি দুটি দিই তাহলে এসে কিন্তু আর ধরে না, কিন্তু আমাদের হাতে থেকে গেল এখনো 4টি। পরবর্তীতে 2s অরবিটাল আসে, সেখানেও আমরা দুটি দিয়ে দিছি। তারপরেও আমাদের হাতে কিন্তু থাকছে আরো দুটি, কারণ আমার 4টি দেওয়া হয়ে গেছে 6টির ভিতরে, এই দুটি আর এই দুটি, এখনো দুটি আছে, সেটা 2p অরবিটালে চলে যাবে, সেটা হচ্ছে দুটি। এখন এইটা কিভাবে আসছে আমরা একটু পরে শিখবো, যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। এখন এই কার্বনের পি অরবিটালে অর্থাৎ 2p অরবিটালে দুটি ইলেকট্রন আছে। এখন আমরা তো একটু আগে শিখছি যে পি অরবিটালটা এরকম কয় ভাগে ভাগ করা থাকে? 3 ভাগে, পি এক্স, পি ওয়াই এবং পি জেড বরাবর। তাহলে আমরা পি এক্স, পি ওয়াই এবং পি জেড এভাবে লিখে ফেলতে পারি। ফেলার পর আমার যে দুটো ইলেকট্রন আছে 2p2, এই দুটো ইলেকট্রনকে আমি কিভাবে দেব? আমি প্রথম থেকে এই 3 জনের ভিতর অর্থাৎ 2px, 2py এবং 2pz এই 3 জনের ভিতর প্রথম থেকে দেওয়া শুরু করব। প্রথমে একজনে একটা দিলাম, পরে আরেকটা দিলাম, আর আমার হাতে নেই তাই পরের জন শূন্য পাবে। এখন যদি হাতে থাকতো আরো একটা, তাহলে আমি এখানে আরেকটা দিতে পারতাম। এটা এখানে দেওয়ার পরেও যদি হাতে থাকতো তাহলে আমি আবার ফিরে যেতাম এখানে, অর্থাৎ 2px এ আরো একটা দিতাম। এভাবে কিন্তু মানে প্রথম জন থেকে শুরু করতে হবে একটা একটা করে দেওয়া, এবং শেষের জনকে দেওয়ার পরও যদি হাতে কিছু থেকে যায় তাহলে আবার পূর্বে সেই প্রথম জন ফিরে সেখানে গিয়ে তাকে দেওয়া শুরু করতে হবে, এবং এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে হুন্ডের একটা নিয়ম। তো এর পরবর্তী স্লাইড আমরা দেখি যে এটা আমি আসলে কেন দেখাচ্ছি, কারণ অরবিট বা অরবিটাল এটা তো আসলে একটা ধারণাগত বিষয়, এগুলো তো বাস্তবে আসলে এটা এরকম ভাবে দেখাও সম্ভব নয়। আমরা সাধারণত বিজ্ঞানীরা যেভাবে অনুমান করে
আর কি যেভাবে অনুমান করে গেছেন শিল্পীর দৃষ্টি থেকে, সেগুলোকে আমরা এইভাবে কিন্তু দৃষ্টিগোচর করার সুযোগ পাচ্ছি। অর্থাৎ শিল্পীরা যেভাবে এগুলোকে কল্পনা করে বা বিজ্ঞানীরা যেভাবে কল্পনা করে গেছে সেভাবেই কিন্তু শিল্পীরা এটা ফুটিয়ে তুলেছে। এখন পরবর্তী স্লাইডে আমরা দেখব অরবিটাল। তো অরবিট কেমন, আর সেই অরবিটাল গুলো কেমন ভাবে অবস্থান করে, যে ক্ষেত্রে আমরা অরবিটালের ক্ষেত্রে পি এক্স, পি ওয়াই, পি জেড দেখতে পারি, যার কারণে আমি এটি আগে থেকে আর কি একটু বর্ণনা করে নিলাম যে পি অরবিটালটা কিন্তু 3 ভাগে বিভক্ত হয়ে যায়। যে ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে এক্ষেত্রে পি এক্স এ একটা, পি ওয়াই তে একটা এবং পি জেড এ কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, এটা যেন খেয়াল থাকে, তাহলে পরের স্লাইডটি বুঝতে তোমাদের সুবিধা হবে। এই যে কার্বনের কেন্দ্রে এখানে কিন্তু প্রোটন আর নিউট্রন আছে কার্বনের। আর এই যে লাল যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এস অরবিটাল। এই যে নাম্বার 1 লেখা, আমরা একটু আগে স্লাইডে দেখলাম যে কি প্রথমে আছে 1s, তারপরে 2s, তারপরে কিন্তু এগুলো। এখন 1s বলতে 1টা কিসের প্রতীক? 1 কিন্তু অরবিটে অর্থাৎ প্রথম শেলের কথা বলা হচ্ছে, প্রথম অরবিট মানে প্রথম কক্ষপথ। 2 মানে হচ্ছে এটা দ্বিতীয় কক্ষপথ। অর্থাৎ কার্বন কিন্তু এমন একটা মৌল যার ইলেকট্রন বিন্যাস করার পর বা কার্বনে যদি ডায়াগ্রাম আঁকানো হয় তাহলে দুটো অরবিট দেখা যাবে, একটা হচ্ছে প্রথম অরবিট আর একটা হচ্ছে দ্বিতীয় অরবিট। প্রথম অরবিট হচ্ছে 1s নিয়ে এবং দ্বিতীয় অরবিটটা হচ্ছে 2s আর 2p নিয়ে। এখন 2p টাকে আবার ভাগ করা গেছে 3 ভাগে। তাহলে কার্বনের দুটো অরবিট আছে, একটা হচ্ছে প্রথম অরবিট এবং তারপরে দ্বিতীয় অরবিট, অর্থাৎ কে অরবিট, কে এর পরে এল অরবিট, এই দুটো নিয়েই কিন্তু কার্বন পরমাণু গঠিত। এখন এই 1s, তারপরে 2s, 2p, 1s এর জন্য আমরা একটা অরবিট দেখবো অর্থাৎ বৃত্তাকার পথ, এবং 2s আর 2p এটা তো দ্বিতীয়টা বোঝাচ্ছে, 2 দিয়ে সবসময় দ্বিতীয়টা বোঝানো হচ্ছে, এই দুটো মিলেই তখন আমরা আরেকটা দেখবো। তাহলে এই লাল যে বৃত্তটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 1s অরবিটাল, আর এইটা হচ্ছে প্রথম অরবিট এবং এখানেই থাকবে সেই 1s অরবিটাল। আর এই যে বেগুনি কালারের যে বৃত্তাকার পথটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে 2 নাম্বার অরবিট বা এল শেল। এখানে সুন্দর করে লেখা আছে যে প্রথমটি হচ্ছে কে শেল বা প্রথম শক্তি স্তর এবং পরেরটি হচ্ছে n=2 মানে এল শেল বা দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় অরবিট। এখন আমরা অরবিটাল সম্পর্কে এখান থেকে ধারণা পাবো। দেখা যাচ্ছে যে কার্বনের সেই কয়টি ইলেকট্রন ছিল? 6টি ইলেকট্রন, যার মানে প্রথম অরবিটে দুটো ঘরে 1s2, আর পরে কিন্তু আর 4টা ঘরে পরেরটায়, অর্থাৎ দ্বিতীয় অরবিটে। এখন দ্বিতীয় অরবিটটা 2s আর 2p ছিল। তা 2s আর 2p হলে আমার বেগুনি আর হলুদ এই দুটোর ভিতর একটা 2s এবং অন্যটি হলো 2p। দেখা যাক এখানে কি দেখা যাচ্ছে। তো 1s এর যে দুটো ইলেকট্রন ছিল সেটা কিন্তু এখান থেকে ঘুরছে। এবার 2s এ কিন্তু আমরা দেখছিলাম আরো দুটো ইলেকট্রন আছে, এখানে দেখানো হচ্ছে যে লালটা 1s এবং হলুদটা হচ্ছে 2s অরবিটাল। 2s এ তাহলে কয়টা ইলেকট্রন ঘুরবে? 2টা ইলেকট্রন ঘুরবে। এখন যে আরেকটা পার্ট ছিল সেটি কিন্তু অর্থাৎ পি অরবিটাল ছিল, যেটা এই যে এই সবুজটা এখন 3 ভাগে ভাগ হয়ে যাবে। 3 ভাগে ভাগ হয়ে পি এক্স, পি ওয়াই এবং পি জেড অরবিটালে পরিণত হবে। তাহলে আমরা কি পাচ্ছি? লালটা হচ্ছে 1s, সেখানে কয়টা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন। তারপরে হচ্ছে হলুদটা হলো 2s, সেখানে কয়টা ইলেকট্রন? দুটো। তাহলে মোট হয়ে গেল 4টা, আর আছে দুটো, সেটা হচ্ছে পি তে থাকবে, পি এক্স এবং পি ওয়াই তে। তাহলে এখানে এই পি এক্স হচ্ছে সবুজটা, আর এই যে আকাশি কালারের যেটা এটা হচ্ছে 2py। এখানে এক একটা করে ইলেকট্রন থাকবে এবং উপরে যে বেগুনি কালারের যে অরবিটালটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, কারণ এই যে এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে যে 1s এ দুটো, এই লাল বৃত্তে দুটো দেখো ইলেকট্রন আছে। 2s অর্থাৎ 2s অরবিটাল মোট সবগুলো মিলেই এই 2s থেকে শুরু করে 2pz পর্যন্ত এই সবগুলো মিলেই কিন্তু 2 নাম্বার শেল বা দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় অরবিট। সেই দ্বিতীয় অরবিটে অরবিটাল আছে কয়টা? এই একটা, অর্থাৎ 2s, আর একটা হলো 2p। এখন p টা আবার 3 ভাগে ভাগ হয়েছে, তাহলে এগুলো কিন্তু সবগুলোই অরবিটাল দ্বিতীয় শক্তি স্তরে বা দ্বিতীয় অরবিটের। তাহলে 1s2 অর্থাৎ প্রথম অরবিটে অরবিটাল এটা একটা, সেটার নাম হচ্ছে 1s অরবিটাল। সেই অরবিটালে দুটো ইলেকট্রন, এই একটা আর
এই একটা। এরপর আসছে 2s2। 2s2 হচ্ছে এই হলুদটা, এখানে একটা ইলেকট্রন এই দেখছি, আর একটা ইলেকট্রন কিন্তু এই, তাহলে 2s এর দুটো ইলেকট্রন আমরা কিন্তু পেয়ে গেছি। এবার 2px, কারণ পিটা আবার 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছিল, সেই px কই, px হচ্ছে এই যে সবুজটাতে দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রন থাকবে, এখানে দেখায়নি এরা, কিন্তু আমরা একটু আগেই কিন্তু দেখেছি যখন ঘুরছিল। আচ্ছা, তাহলে সবুজটা একটা থাকবে, আর 2py অর্থাৎ এখানে এই যে আকাশি কালার এইটা, এখানেও আরেকটা থাকবে ইলেকট্রন। তারপর আরেকটি আছে কি 2pz। তো 2pz অরবিটালে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, যদিও এটি কাল্পনিক, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাই দেখালাম, কারণ এখানে অরবিট এবং অরবিটাল সম্পর্কে একটা ধারণা তোমাদের মানসপটে ফুটে উঠতে সাহায্য করবে। আচ্ছা, এখন আউবাউ নীতি সম্পর্কে আমি আলোচনা করব। আউবাউ এই শব্দটা একটা জার্মান শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিল্ড আপ, মানে বাংলা করলে দাঁড়ায় তৈরি করা, কোনো কিছু তৈরি করা। যেমন এই যে দুটো লোক, এরা ইট দিয়ে কিন্তু একটা দেওয়াল তৈরি করছে, সেক্ষেত্রে ইট কিন্তু নিচে এক সারি দিতে হয়, তারপরে তার উপরে এক সারি, তার উপরে এক সারি, এভাবে নিচের থেকে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয় একটা দেওয়াল তৈরি করলে। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হলে কিন্তু সর্বপ্রথমে সেই মৌলের ইলেকট্রনগুলো নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করতে থাকে। ঠিক যেভাবে দেয়ালের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি ইট সাজাতে সাজাতে, ঠিক সেইভাবেই ইলেকট্রন বিন্যাস করব আমরা। কিভাবে? যে প্রথমে নিম্ন শক্তির অরবিটালে আমরা ইলেকট্রন দেব, এবং সেটি পূর্ণ হলে তার থেকে আরেকটু বেশি শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন দেব। এভাবে আস্তে আস্তে ক্রমশ কম শক্তির স্তর থেকে বেশি শক্তির কম শক্তির অরবিটাল থেকে বেশি শক্তির সম্পন্ন অরবিটালের দিকে আমরা আস্তে আস্তে যাব এবং ইলেকট্রন দিতে থাকবো। দেখা যাক, এখানে 1s একটা অরবিটাল, 2s একটা অরবিটাল, 2p অর্থাৎ 1 নাম্বার অরবিটের একটা অরবিটাল, সেটা 1s। 2 নাম্বার অরবিটের দুটো অরবিটাল, 1s 2s আর 2p। 3 নাম্বার অরবিটে তিনটা অরবিটাল, 3s 3p এবং 3d। 4 নাম্বার অরবিটে 4টি অরবিটাল দেখা যাচ্ছে, 4s 4p 4d 4f। এখন এই যেভাবে এই দাগ কাটা হচ্ছে, এটা দিয়ে, এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আমরা খুব সহজেই কোন অরবিটালের শক্তি কম এবং কোন অরবিটালের শক্তি বেশি সেটার একটা ক্রম পাবো বা একটা সিকোয়েন্স পাবো। তো এভাবে আমরা যদি সাজিয়ে লিখে এভাবে দাগ টানি, দাগ টানার পরে দেখা যাচ্ছে প্রথমে কিন্তু 1s এর পর দাগ আসছে, তারপর 2s এর পরে, তারপরে 2p, তারপরে 3p, তারপরে 2p এর পরে 3s, তারপর 3p, তারপর 4s, 4s এর পরে কিন্তু 3d আসছে, 4p না এসে। তো এই যে 3p এর পরে 4s আসলো, তারপরে 3d আসলো, আসার কথা তো এরকম হতে পারতো যে 3p এর পরে 3d আসবে, কিন্তু তা না এসে 3p এর পরে 4s আসছে, তারপর কিন্তু 3d আসছে, তারপর 4p, তারপর 5s, তারপরে গিয়ে 4d। এভাবে একটা আমরা ক্রম পাবো। সেই ক্রমটি হচ্ছে কম শক্তির স্তর থেকে কম শক্তির উপস্তর থেকে আস্তে আস্তে বেশি শক্তির উপস্তরে একটা ক্রম। আমরা এভাবে দেখতে পারি ওইটা, যে এভাবে সাজালেও, একটু আগে যেটা দেখলে তোমরা, এভাবে সাজালেও কিন্তু আমরা সেই একই ক্রম পাবো, আবার এভাবে সাজালেও সেই একই ক্রম পাবো, আবার এভাবে সাজিয়েও যদি আমরা করি তাহলেও সেই একই ক্রম পাবো। প্রথমে 1s 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, 4p, 5s, 4d, 5p, 6s, তারপর 4f, 5d, 6p, 7s। এই যে এটা পাবো, এটা করলেও সেই একই জিনিস। তাহলে এই যে ক্রমটা পেয়েছি, এই ক্রমটা হচ্ছে কি, যে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s 3p। এখন 3p পরের 3d না এসে কিন্তু 4s এসে গেছে। এর কারণ হচ্ছে 4s এর শক্তি 3d থেকে কম, তাই ইলেকট্রন বিন্যাস করতে হলে 3p এর পরে আমরা 3d তে না ইলেকট্রন দিয়ে 4s এ আগে ইলেকট্রন দেব। কারণ আউবাউ নীতি অনুসারে প্রথমে নিম্ন শক্তির স্তর পূর্ণ হবে, তারপরে উচ্চ শক্তির স্তরের বা উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন কিন্তু প্রবেশ করবে। এটাই হচ্ছে মূলত কারণ। এখন এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, যদি মনে না থাকে তার জন্য কিন্তু এই সিস্টেম দিয়ে খুব সহজে এটা বের করে নিতে হবে, তাহলে এটা দিয়ে আমরা কাজ করতে পারবো ইলেকট্রন বিন্যাসের, অর্থাৎ এই যে সিকোয়েন্স, এটা দিয়ে। এখন ওই সিকোয়েন্সটা আমরা এই চিত্রেও দেখতে পারি যে 1s সেটা সব থেকে নিম্ন শক্তি স্তর, তারপর 2s, 2p, 2p এর পর 3s, তারপর 3p, তারপরে দেখা যাচ্ছে 3d না এসে কিন্তু 4s এসে গেছে। 3d কোথায়? এই যে
3d। অর্থাৎ এই লেভেলে এটা ঠিক আছে, এই সমান সমান প্রায়, কিন্তু তা 4s থেকে নিচে দেখো। আচ্ছা, তারপরে 4p, তারপর 5s, তারপরে কিন্তু 4d, তারপরে 5p, এভাবে কিন্তু চলতে থাকবে। আর এই সেই আগের সিকোয়েন্সটাই আমি আবার এখানে দিয়ে রাখছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি প্রথম দিক থেকে, তাহলে কিন্তু প্রথমে এস এ দুটো ইলেকট্রন দেবো, তারপরে এই এস এ দুটো, তারপর পি তে 6টা, এরকম করে না। কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে হলে আমার হাতে কয়টি ইলেকট্রন আছে সেটাও কিন্তু নির্ভর করবে। যেমন সোডিয়ামের হচ্ছে 11টি ইলেকট্রন, তাহলে আমরা এই সমীকরণে 11টি ইলেকট্রনের এস এ আমার কয়টা ধরে? 1 এস এ দুটো, দুটোর বেশি কিন্তু ধরে না। এখন আমার হাতে 11টা ইলেকট্রন আছে, আমি এস এ দুটি দিয়ে দিলাম, এখনো আমার হাতে কিন্তু 9টি ইলেকট্রন বাকি আছে। তো পরবর্তীতে আমি সামনে দেখছি 2s অরবিটাল আছে, 2s এও আমি দুটি ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে আমার হাত মানে চলে গেল কয়টা ইলেকট্রন? আমার মোট চলে গেল হলো 11টি থেকে 4টা। আমার হাতে কিন্তু এখনো 7টি ইলেকট্রন আছে। 7টির ভিতরে পরে আমি দেখছি যে 2p অরবিটাল এসে হাজির হয়েছে সামনে, 2p অরবিটালে আমি 6টি ইলেকট্রন দিয়ে দিলাম, কারণ p অরবিটালে 6টি ইলেকট্রন ধরে, তার বেশি কিন্তু না। এখনো আমার হাতে একটি ইলেকট্রন আছে, সেটি আমি অবশ্যই 3s এখানে দিব, কারণ এখানে s এর ধারণ ক্ষমতা দুটো, সেখানে আমার হাতে তো একটা আছে, তো আমি সেই একটাই এখানে বসিয়ে দেবো, অর্থাৎ 3s একটা ইলেকট্রন যাবে। এভাবে কিন্তু আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারি। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও আমি প্রথমে দুটো দেবো, তারপরে এসে 2s এর দুটো, 2p6 এবং 3s এ বাকি দুটো দিয়ে দেবো। এভাবে আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এই যে ওই সূত্র অনুযায়ী আমরা হাইড্রোজেন থেকে শুরু করে একেবারে অনেক অনেক পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে পারবো, একবার শেষ পর্যন্ত। অর্থাৎ যতগুলো মৌল আছে পর্যায় সারণীতে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা ওই সূত্র দিয়ে করতে পারবো। এখানে 18 পর্যন্ত তোমরা নির্বিঘ্নে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আর্গনের 18, এখানে প্রথমে দুটো দেওয়া হয়েছে 1s এ, তারপর 2s এ, তারপর 2p তে 6টা, অর্থাৎ এই পর্যন্ত আসছে 10টা, তারপর 3s এ দুটো গেল অর্থাৎ 12টা, আর 3p তে 6টা দিলাম, তাহলে মোট 18টা। এভাবে আমরা 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস এভাবে করে গেলাম। এর পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে জানার জন্য, অর্থাৎ পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে কিন্তু 4s অরবিটালটা চলে আসছে সামনে, কারণ 4s এর শক্তি 3d থেকে কম, এই জন্য 3d তে না গিয়ে কিন্তু 4s এ ইলেকট্রন চলে আসবে। কিন্তু এখন 3d অরবিটালের শক্তি কম এবং বেশি, এবং 4s অরবিটালের শক্তি যে কম, এটা আমরা কিভাবে প্রমাণ পাবো বা কিভাবে জানবো? এবং আমি পূর্বে তোমাদের শিখিয়েছিলাম যে কোনো অরবিটালে ইলেকট্রন আছে কতটি বা ইলেকট্রন ধরবে কতটি, এটা জানতে গেলে একটা সমীকরণ যে 2 × 12 + 1, ওইখানে যে এল এর কথা বলছিলাম, তখন আমি বলছিলাম যে কোয়ান্টাম সংখ্যাগুলো জানলে ওই এল সম্পর্কে আমরা জানতে পারবো। তাই আগে আমরা কোয়ান্টাম সংখ্যা জানবো, এরপর আমরা আবার ইলেকট্রন বিন্যাসে ফিরে যাব। কোয়ান্টাম সংখ্যা, পরমাণুর অরবিট, অরবিটালের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কোন অরবিটে কতটি ইলেকট্রন থাকতে পারে, কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকতে পারে, তারপর অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, অরবিটালের ওরিয়েন্টেশন বলা হয় একে, সেই সম্পর্কে জানা যাবে। এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ কিভাবে ইলেকট্রন ঘোরে সেই সব সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য কয়েকটি সংখ্যার অবতারণা করা হয়। অর্থাৎ পরমাণু অরবিট, অরবিটালের ইলেকট্রন সংখ্যা নির্ণয়, অরবিটালের যে ত্রিমাত্রিক গঠন বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়, তাই কিন্তু তাহলে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা কিন্তু 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা একে একে করে 4টি অল্প অল্প করে ধারণা নেওয়া শুরু করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একে কিন্তু n দ্বারা প্রকাশ করা হয় এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যখন পরমাণুর সেই নিউক্লিয়াসকে ঘিরে যে অরবিট গুলো ছিল, সেখানে আমি বলছিলাম নাম্বার 1 অরবিট হচ্ছে কে, সেই নাম্বার 1 এর যে nটা ছিল ওইটাই তাহলে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ n এর মান 1 হলে সেটা k শেল বা k অরবিট, n এর মান 2 হলে l, n এর মান 3 হলে m, n এর মান 4 হলে n, এভাবে কিন্তু অরবিট গুলো বের করা হয়। তাহলে এই n হচ্ছে তাহলে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এতক্ষণে তাহলে নিশ্চয়ই সেই উত্তরটা পেয়ে গিয়েছো যে এল আসলে কি। এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যা দিয়ে কিন্তু কোনো অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে সেটা কিন্তু
আমরা জানতে পারবো। এইখানে তো লেখাটা আসলে ভুল হয়ে গেছে, এই যে অরবিট, এখানে হবে অরবিটাল। আচ্ছা, এখান থেকে কপি করা মেবি। তাহলে এল ইকুয়াল টু 0 থেকে n-1, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এল এর মান বের করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব, যে এল হচ্ছে, এল এর মানটা বের হবে কিভাবে, এল ইকুয়াল টু 0 থেকে n-1, অর্থাৎ 0 তো থাকবে এবং 0 থেকে n-1, অর্থাৎ n এর মানের উপর কিন্তু ডিপেন্ড করছে। এখানে n এর মান 1 বসালে কিন্তু 0 আসে, 2 বসালে কিন্তু এখানে 1 আসবে, 3 বসালে 2 আসবে। তো 3 বসালে যদি 2 আসে, তখন 0 থেকে ওই 2 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 এভাবে কিন্তু এল এর মান হবে। আচ্ছা, এই এল এর মান আমরা এই সমীকরণ থেকে, অর্থাৎ এই যে সমীকরণটা বা সূত্রটা, এই সূত্রটা থেকে আমরা এল এর মান যখন পাবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো সেটা কোন অরবিট, কোন অরবিটাল। অর্থাৎ এল এর মান যদি আমরা 0 পাই, তাহলে হবে এস অরবিটাল। এখানে লেখাটা ভুল হয়েছে, 1 হলে সেখানে আমরা পাবো পি অরবিটাল। কিসের মান, এল এর মান 1 হলে। এল এর মান যদি 2 আসে এর থেকে, এই যে সূত্র, এই সূত্র থেকে, তাহলে আমরা পাবো ডি অরবিটাল। এল এর মান যদি 3 আসে এই সূত্র থেকে, তাহলে পাবো আমরা এফ অরবিটাল। বা কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক যেহেতু বলছিস, তার জন্য কিন্তু একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মানটা হবে এই সূত্র অনুযায়ী বের করতে হবে, যে 0 সহ প্লাস মাইনাস এল এর মান, 0 সহ প্লাস মাইনাস এল এর মান। অর্থাৎ এই মানটা কিন্তু এল এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর। আবার আমরা একটু আগে দেখলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু আবার কিসের উপর নির্ভর করে, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভর করে, এই যে n-1। ঠিক আবার দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা এম হচ্ছে কিসের উপর নির্ভর করবে, এল এর উপর নির্ভর করবে। এই সূত্র থেকে আমরা তাই দেখতে পাচ্ছি যে 0 সহ প্লাস মাইনাস এল এর মান। তো আমরা যদি একটা মান ধরে নিই, ধরে উদাহরণ সহকারে যদি আমরা এটা বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো যে n ইকুয়াল টু 3, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n, তাই হলে এল এর মান কত হবে, 0 থেকে n-1 এর মান, এটা ছিল ফর্মুলা। এই n এর এখানে আমি এই n এর মান 3 এটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই 0 টেন্স টু বা 0 থেকে এই n এর মান আমি 2 বসালাম। আচ্ছা, এখানে n এর মান হবে 2, 3 লেখা হয়ে গেছে এখানে, সরি তার জন্য। আচ্ছা, n এর মান যদি 2 হয়, তাহলে আমি n এর মান 2 বসাই, 2 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি কত, 1। সেক্ষেত্রে আমার এখানে সংখ্যা আসছে কত এল এর জন্য, 0 আর 1। তো আমরা এখানে বলছিলাম পূর্বে যে এল এর মান যদি 0 হয় তাহলে এস অরবিটাল, আর এল এর মান যদি 1 হয় তাহলে পি অরবিটাল। এখানে অরবিটটাও লেখা ভুল হয়ে গেছে। আচ্ছা, টাইপিং মিস্টেক। এখন তাহলে আমরা এখানে কি কি সংখ্যা পেলাম, 0 আর 1। তাহলে 0 এর জন্য হচ্ছে এস অরবিটাল এবং 1 এর জন্য হচ্ছে পি অরবিটাল। তাহলে এই এল এর মান 0 আর 1 এর জন্য এস আর পি, এই দুটো অরবিটাল পাচ্ছি। এখন এই 0 আর 1 এর জন্য 0, এখানে যে সূত্র ছিল এম এর মান বের করা, যে 0 সহ প্লাস মাইনাস এল এর মান। এখন 0 সহ প্লাস মাইনাস এল এর মান, এখানে এল এর মান তো পাইছি দুটো, কি কি, সেটা হচ্ছে 0 আর 1। এখন 0 কে প্লাস মাইনাস করলে তো 0ই আসে, তাই আমি আগে একটা 0 বসিয়ে দিলাম। আর প্লাস মাইনাস 1 মানে কি, প্লাস 1, আচ্ছা 0, এই 0 সহ বলে এই 0 লিখলাম, আর প্লাস মাইনাস 1, এখানে আমি 0 এর জন্য এই 0 লিখছি, আর প্লাস মাইনাস 1 মানে মাইনাস 1 আর প্লাস 1। ওকে, তাহলে 0 0 হলে কি হবে, এস অরবিটাল, তার জন্য কিন্তু এই এসটা লিখছি। আর প্লাস মাইনাস 1, আর এখানে আরো একটা 0 পাচ্ছি, এই যে এইটা, আর এটা তো ফর্মুলা 0। এখন এখানে মাইনাস 1, তারপর প্লাস 1, আর ভিতরে 0 লিখছি। এটা হচ্ছে সংখ্যা রেখার একটা সিস্টেম অনুযায়ী কিন্তু আমি লিখছি, যে বাম থেকে যত ডাইনে যাব কম থেকে বাড়ে, তাই সংখ্যা রেখায় শূন্যকে মাঝখানে রাখা হয়। আর এই মাইনাস 1, 0 আর প্লাস 1 এর জন্য কিন্তু পি অরবিটালটা 3 ভাবে আসে। অর্থাৎ আমরা জানি যে পি এর মান 1 হলে, এল এর মান 1 হলে সেটা হচ্ছে পি অরবিটাল। তো এখানে আমরা 3টা এভাবে অরবিটাল পাই। যেহেতু এম এর মানটা তোমাদের অতটা বেশি আসবে না, এটা ইন্টারমিডিয়েটদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন তোমাদের জন্য হচ্ছে প্রথম দুটো বেশি দরকার, অর্থাৎ এন এর মান এবং এল এর মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। আরেকটি কোয়ান্টাম সংখ্যা আছে যাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। একে এস দ্বারা প্রকাশ করা হয়। স্পিন থেকে এস শব্দটি, এস লেটারটি নেওয়া হয়েছে, আর এস এর মান মাইনাস হাফ আর প্লাস হাফ হয়। এটা কখনো চেঞ্জ হয় না, এটাই থাকে। অর্থাৎ ইলেকট্রন এদিকে আবার পরবর্তী এদিকে উল্টাভাবে ঘুরতে থাকে। এবার আসি আমরা সেই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে। এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা গেছে কি, যে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19টি, এর পারমাণবিক সংখ্যা 19, তাই এর ইলেকট্রন হবে 19টি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বসাতে শুরু করি।
1s এ দুটো ইলেকট্রন দিলাম, আমার হাতে কিন্তু এখনো থেকে গেছে 17টি। 2s এ দুটো দিলাম, আমার হাতে কিন্তু এখন থেকে গেছে 15টি। 2p তে দিলাম 6টি। এখন আমার হাতে আছে কয়টি দেখো, এই পর্যন্ত দিয়ে আসছে আমরা 10টি ইলেকট্রন, এখনো আমার হাতে 9টি ইলেকট্রন বাকি আছে। 3s এ দুটি দিলাম, তারপর 3p তে 6টি দিলাম, তখনও আমার হাতে কিন্তু একটি বাকি। এখন তোমার লাগবে কি, এখন আমার এই ফর্মুলা অনুসারে দেখছি যে 3p এর পরে কিন্তু 4s আসছে, তারপরে গিয়ে 3d, তাহলে 4s এ ইলেকট্রনটা দিয়ে দেবো আমি, আমার হাতে একটা ইলেকট্রন আছে, আমি 4s এ দিয়ে দিছি। তাহলে 3d তে কি দিলাম, 3d তে কিন্তু 0, অর্থাৎ কিছুই বসেনি। আমরা এই নিচের এই ইলেকট্রন বিন্যাসটি পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবো, এভাবে না লিখে। এটা কিন্তু জাস্ট রাফে করে নিতে পারো বা পেন্সিল দিয়ে লিখে নিতে পারো যে 4s1, কিন্তু যখন খাতায় লিখতে হবে সুন্দর করে, তখন কিন্তু 3d কে 0 লিখে তারপর 4s1। অর্থাৎ যারা ভালো করে বুঝতে পারছো তারা কিন্তু এই 3p পর্যন্ত দেওয়ার পরে ইলেকট্রন আমার হাতে যখন একটা থেকে গেল, তখন কিন্তু 3d আসছে সামনে। 3d সামনে আসার পরও আমরা 3d তে দিচ্ছি না ইলেকট্রন, না দিয়ে 4s এ সেই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছি। এখন 4s এ আরো একটি ইলেকট্রন যদি আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু s এর কোটাটা পূর্ণ হতো, অর্থাৎ s এর দুটো ইলেকট্রন ধরে। তারপরেও যদি আরেকটা ইলেকট্রন থাকতো, তখন আমরা সেটা 3d তে দেবো, অর্থাৎ 4s পূর্ণ করে তারপর ইলেকট্রন 3d তে আসবে। এখন 4s আর 3d এর ঘটনা হচ্ছে কি, যে 3d টা হচ্ছে 4s থেকে বেশি শক্তি সম্পন্ন, যার কারণে 3d তে পরে ইলেকট্রন যাবে। 4s কম শক্তি সম্পন্ন বলে 4s এ আগে ইলেকট্রন যাবে। এখন সেটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখা যাচ্ছে এখানে আমি সেটা প্রমাণ করছি যে 3d এর জন্য n এর মান কত, এই 3 কিন্তু n এর মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর d এর জন্য l এর মান কত ছিল, এই যে d এর জন্য, d অরবিটালের জন্য l এর মান হচ্ছে 2 ছিল, আমরা সেটা এখানে লিখে দেবো যে l এর মান 2। এখন তাহলে n এবং l অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল বা সমষ্টি কত হচ্ছে, তাহলে 3 আর 2 5। আবার 4s এর জন্য n এর মান কত, এই 4 কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে, তাহলে n এর মান 4, এবং s এর জন্য l এর মান কত ছিল, s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0। তাহলে এই n প্লাস l এর মান হবে কি, 4 প্লাস 0 ইকুয়াল টু 4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 4s এর শক্তি কিন্তু কম, অর্থাৎ 4, এবং 3d এর বেশি 5। এজন্য আউবাউ নীতি অনুসারে আগে 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে 4s অরবিটালে, এবং পরবর্তীতে গিয়ে তারপরে কিন্তু 4s পূর্ণ হওয়ার পরে কিন্তু 3d তে প্রবেশ করবে। এ কারণে স্ক্যান্ডিয়াম অর্থাৎ 21 নাম্বার মৌল থেকে একেবারে 30 নাম্বার মৌল পর্যন্ত ইলেকট্রন গুলো একইভাবে যাবে। অর্থাৎ আমার পটাশিয়াম 19 নাম্বার ছিল, সেক্ষেত্রে আমরা 4s এ একটা ইলেকট্রন দেখেছিলাম, এবং পটাশিয়ামের পরে হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক সংখ্যা 20, সেখানে ইলেকট্রন 20টা থাকার কারণে 4s এ আমরা 2 দিছিলাম সেখানে। এখন স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 21, সেখানে আমার 21টি ইলেকট্রন আছে। এখন আমরা এই গোড়ার থেকে শুরু করে, অর্থাৎ 1s2 থেকে শুরু করে একেবারে 3p পর্যন্ত ইলেকট্রন যা আছে তাই রেখে দেখা গেল যে আমার 18টি ইলেকট্রন হয়েছে। এখন আমার হাতে বাকি 3টা ইলেকট্রন, 18 আর 3 যেহেতু 21, সেই 3টি ইলেকট্রনের ভিতর আমরা এই 4s এ প্রথমে দুটো দিয়ে নেব, তাহলে আমার হাতে থাকবে কয়টা ইলেকট্রন, আর একটি, সেটা তখন আমি 3d তে বসিয়ে দেব। তাহলে আমি 3d তে কিন্তু লিখছি পরে, ইলেকট্রন পরে লিখছি, কিন্তু যখন এই সিকোয়েন্সটা লিখবো তখন 3d আগে লিখে 4s পরে লিখবো, এবং ইলেকট্রন দেওয়ার সময় অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার সময় আগে 4s এ ইলেকট্রন দিয়ে তারপরে ব্যাক করে এখানে ইলেকট্রন দেব যখন 4s টা পূর্ণ হয়ে যাবে। এভাবে বাকিগুলো সব করতে হবে, অর্থাৎ জিঙ্ক পর্যন্ত। এখন এভাবে যদি তুমি বাকিগুলো করো, সেক্ষেত্রে তোমার কিন্তু দুই জায়গায় প্রবলেম হবে, একটা হচ্ছে ক্রোমিয়াম এবং আরেকটা হচ্ছে কপার, কারণ এই দুটো মৌল একটু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। কেন করে সেই ব্যাখ্যা আমরা একটু পরে দিচ্ছি। এখানে সমস্যা হবে কোথায় আমি বলছি, এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তুমি এভাবে করবে যে 4s এ দুটো ইলেকট্রন দেওয়ার পরে তারপরেও দেখবা তোমার হাতে 4টি ইলেকট্রন থেকে গেছে, অর্থাৎ 4s এ দুটো ইলেকট্রন দিয়ে প্রথম থেকেই 3d তে কিছু না দিয়ে 4s এ দুটি ইলেকট্রন দিলে দেখা যাবে যে 20টা ইলেকট্রন হয়ে গেছে। এখন হাতে বাকি কয়টা, যেহেতু ক্রোমিয়ামের ইলেকট্রন আছে 24টি, সেহেতু হাতে বাকি আছে এখনো 4টি, সেই 4টি ইলেকট্রন কিন্তু 3d তে বসাতে হবে। এখন এটাই হচ্ছে ভুল, কেন ভুল একটু পরেই সেটা বলি। আর কপারের ক্ষেত্রে কি হবে, সে 4s এ দুটো ইলেকট্রন দেওয়ার পরে হাতে যে 9টা ইলেকট্রন থেকে যাবে সেটা আমি d তে বসিয়ে দেবো, কারণ d তে ইলেকট্রন ধরতে পারে কিন্তু 10টা, সেখানে আমি 9টা দিলে কোনো ক্ষতি নাই। এখন এটাও ভুল, এর কারণ হচ্ছে আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসের সুস্থিত গঠন মানে কি, যে সব থেকে স্টেবল অবস্থা,
অর্থাৎ কি স্থিতিশীল অবস্থা। এই স্টেবল অবস্থা বা সুস্থিত গঠনগুলো কি কি আমরা একটু দেখে নিই। এস অরবিটালের ক্ষেত্রে একটা ইলেকট্রন অর্থাৎ অর্ধপূর্ণ, কারণ এসে তো দুটো ধরে, তাহলে এইটা হচ্ছে এস অরবিটাল পরিপূর্ণ। আমরা এদিকে দেখতে পারি ইলেকট্রনের যেহেতু স্পিন হাফ প্লাস হাফ আর মাইনাস হাফ ছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ অর্ধেক এদিকে ঘোরে অর্ধেক ওদিকে ঘোরে এরকম, তার জন্য কিন্তু একটা তীর নিচের দিকে আর একটা তীর উপরের দিকে, এখানে দুটো তীর দিয়ে দুটো ইলেকট্রন বোঝানো হচ্ছে যাদের স্পিন পরস্পরের বিপরীতমুখী। তাহলে এস অরবিটাল এই প্রথম দুটো কিন্তু এস অরবিটাল, এটা হচ্ছে অর্ধপূর্ণ আর এটা হচ্ছে পরিপূর্ণ, অর্থাৎ দুটো হলে পরিপূর্ণ আর একটা হলে এস অরবিটাল অর্ধপূর্ণ। এই দুটো অবস্থায় কিন্তু স্টেবল অবস্থা বা সুস্থিত অবস্থা। পি অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন ধরে 6টা আর তার অর্ধেক হচ্ছে 3টে, তাহলে এই হচ্ছে পি অরবিটালের পূর্ণ গঠন। এটা যে 6টি ইলেকট্রন আছে 3 দুগুণী 6 তিনটা বক্সে, আর যদি এক একটা করে ইলেকট্রন থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে অর্ধপূর্ণ আর এটা পরিপূর্ণ। পি অরবিটাল তাহলে এটা হলো অর্ধপূর্ণ আর এটা হচ্ছে পরিপূর্ণ। এই দুটো অবস্থাও কিন্তু সুস্থিত। ডি এর ক্ষেত্রে 10টি ইলেকট্রন ধরে, যার ক্ষেত্রে 10টি ইলেকট্রন যদি ডি তে থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে কি, সেটা হচ্ছে পরিপূর্ণ ডি অরবিটাল। আর অর্ধপূর্ণ থাকলে এরকম। এখন দেখা যাচ্ছে পরিপূর্ণ অবস্থায় একটা ব্যালান্স অবস্থায় আছে কিন্তু ভারসাম্য, অর্থাৎ সব ঘরে সমান, আর অর্ধপূর্ণ অবস্থায়ও কিন্তু সব ঘরে সমান। এখন এই সমান না থেকে যদি এরকম সমান না থেকে অর্থাৎ সব ঘরে যদি ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে, যেমন এইখানে যদি আমি আরেকটা ইলেকট্রন দিই এখানে আরেকটা ইলেকট্রন দিয়ে যদি বাদ রাখি, অর্থাৎ এইখানে দুটো দুটো ইলেকট্রন হলো এগুলো একটা একটা করে, তাহলে কেমন অসামঞ্জস্য হয়ে যায়। তাই বলা হচ্ছে যে অর্ধপূর্ণ অবস্থায় সব ঘরে একই রকম অবস্থা দেখা যাচ্ছে, অর্থাৎ একটা একটা করে ইলেকট্রন, আবার পরিপূর্ণ অবস্থায় সব ঘরে দুটো দুটো করে ইলেকট্রন দেখা যাচ্ছে, অর্থাৎ এই রকম অবস্থা হলো সুস্থিত অবস্থা। এর ব্যতিক্রম হলে সেটা কিন্তু আর সুস্থিত হবে না, তখন কিন্তু সুস্থিত হওয়ার চেষ্টা করবে এই ইলেকট্রন গুলো। তা দেখা যাচ্ছে ক্রোমিয়ামের এখানে 3D তে কয়টা ইলেকট্রন আছে? 4টা, অর্থাৎ এরকম 1টা 2টো 3টে 4টে আছে, এই ঘরটা ফাঁকা, যার কারণে এটা কিন্তু অস্থিতিশীল হয়ে গেছে। এটাকে সুস্থিত করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন কিন্তু এই যে অলরেডি এই 3D তে চলে আসছে, এসে 3D 5 হয়ে গেছে এবং 4s 1 হয়ে গেছে। এখন 4s 1 হলে তো 4s এর কোনো ক্ষতি নেই, কারণ s এ আমার ইলেকট্রন একটা হলেও সেটা সুস্থিত হবে, দুটো হলেও সুস্থিত হবে। তাই 4s থেকে একটা ইলেকট্রন 3D তে গেল এবং 3D এর অবস্থা এরকম হয়ে গেল 5টা, এবং 4s এর অবস্থা হলো এরকম একটা, দুটোই কিন্তু সুস্থিত গঠনে আছে, যার কারণে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে নিচেরটি, উপরেরটাতে ক্রস দেওয়া হয়েছে। একইভাবে কপারের ক্ষেত্রেও দেখা যায় যে 4s এর দুটো ইলেকট্রন আছে, 3D কিন্তু পূর্ণ অবস্থায় নেই, সেখানে 9টা ইলেকট্রন আছে। তার মানে এইরকম অবস্থা, কিন্তু শুধুমাত্র এইখানে গিয়ে একটা ইলেকট্রন, অর্থাৎ সব ঘরেই দুটো করে ইলেকট্রন আর শেষের ঘরটায় একটা ইলেকট্রন, এরকম অবস্থায় সে কিন্তু অস্থিতিশীল। এখন ওটার সুস্থিত অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য ঠিক একইভাবে 4s থেকে একটা ইলেকট্রন 3D তে গিয়ে 10টা হয়ে গেল, ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা অর্থাৎ পরিপূর্ণ হয়ে গেল। আর 4s এর ইলেকট্রন হলো 4s1, দুটোর জায়গায় একটা চলে গিয়ে একটা থাকলো, সেক্ষেত্রে 4s এর গঠনটা এরকম অর্ধপূর্ণ হবে, আর 3D এর ক্ষেত্রে ডি অরবিটালের গঠনটা হবে পরিপূর্ণ ইলেকট্রন। এখন তাহলে কি হচ্ছে, এটাও কিন্তু একটা সুস্থিত রূপ লাভ করছে, তাই এর উপরেরটা না হয়ে নিচেরটা হবে এর সঠিক ইলেকট্রন বিন্যাস আর উপরটা ক্রস হবে। এই ছিল মূলত ঘটনা। এখন এই অধ্যায়ে আর বাকি রইল আইসোটোপের ব্যবহার এবং এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে তাই। তোমরা উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের থেকে অথবা এন্ডিং পেজের যে দুটো লিংক আসে সেখান থেকেও এই দুটো তোমরা দেখে নিতে পারো, অর্থাৎ আমি পরবর্তী দুটো ভিডিওতে সেগুলো আলোচনা করেছি, সেখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে, অথবা প্লে লিস্ট দেখতে পারো। সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর লাইক এবং কমেন্ট করো, কমেন্টে জানাও ভিডিওতে কোন জিনিসগুলো তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগেনি সে বিষয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।